বলছিলাম হচ্ছে ভাষার মাস ছিল এবং আমরা বলেছিলাম যে বাংলা ভাষায় আপনি ঘটনা লিখে পাঠান, সবসময় বাংলা ভাষাতে লেখেন, কিন্তু আমরা চেয়েছিলাম যে এই মাসে আর একটু বেশি লেখালেখিটা হোক। তো আপনারা পাঠিয়েছিলেন এবং সেই এপিসোডটি করার পরে আপনারা যে পরিমাণ ইমেল পাঠিয়েছেন এবং যে পরিমাণ আপনারা জিনিসটা পছন্দ করেছেন, আর একবার করতে ইচ্ছা করলো এবং আমরা চেষ্টা করব মাঝে মাঝে এরকম করার। আশা করছি যে আপনাদের ভালো লাগবে, পুরোটা সময় আপনাদের আমাদের সাথে থাকবে। আমি শুরুতে কিছু জিনিস, আচ্ছা আমাদের ফেসবুক পেজের কথা বলা হয়, আমাদের ফেসবুক হচ্ছে www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে গিয়ে আপনি আমাদের পোস্ট দেখতে পারেন এবং সেখানে কমেন্ট করতে পারেন এবং জানাতে পারেন কার ঘটনা আপনার ভালো লাগছে, কার ঘটনা ভালো লাগছে না, এভরিথিং। তো আমি এই শোটা করার জন্য, আমি তো বলেছি যে কিছু নতুন ঘটনা থাকবে, কিছু একটু বেশি পুরনো ঘটনাও থাকবে। আমি এই শো করার জন্য যখন পুরনো এপিসোড গুলো শুনছিলাম, তখন দেখলাম যে পুরনো এপিসোড গুলোতে অনেক ফ্লস ছিল, আমাদের অনেক ঝামেলা ছিল আর কি। ঝামেলা ছিল ইন আ সেন্স যে ওই সময় আমরা আসলে ঠিক এখন যেরকম ঘটনা তার চাইতে সেই ঘটনাগুলো কোনো সময় ভালো ছিল, কোনো সময় আমাদের আরো অনেক বেশি এখনকার তুলনায় হয়তো অনেক খারাপ ঘটনাও ছিল, বাট তখন মানুষ পছন্দ করেছে। কেন? তার মানে এখন আমাদের তারপর যখন শুনতে হয় যে না ওগুলো খুব ভালো ছিল, তার মানে এখন যদি কেউ বলেন যে আজকে ভূত এফএম ভয়ঙ্কর হচ্ছে, তখন বুঝতে হবে যে একটা দীর্ঘ সময় ধরে আমরা সবার চাহিদাটাকে বা ডিমান্ডটাকে অনেক বাড়িয়ে দিয়েছি। আমাদের কাছে এক্সপেকটেশন হচ্ছে অনেক হাই, আর এটা ফুলফিল করতে অনেক ঝামেলা হয়। সেজন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে দারুণ দারুণ সব ঘটনা পাঠিয়ে দিতে হবে। অনেক বকবক করে ফেলেছে, এত বকবক করা ঠিক না। আমরা যেটা করব সেটা হচ্ছে ঘটনায় চলে যাব। প্রথম যে ঘটনাটি শুনবো আমরা, এইটা 2011 সালের। ভূত এফএম তখন নতুন, মাত্র কয়েক মাস হয়েছে। এই সময় একটা ঘটনা আমরা পেয়েছিলাম নীর হাসানের কাছ থেকে। চট্টগ্রাম থেকে তিনি ইমেলটি করেছিলেন এবং নীরের ওই সময় মনটা ভালো ছিল না। একটি ঘটনা তার দিনগুলোকে ধূসর করে দিয়েছে। এখন কেমন আছেন নীর আমরা জানি না। নীর, আপনাকে বলছি, আপনি তো পারেন কেমন আছেন জানাতে। আপনার এবং আপনার মাকে নিয়ে সেই ঘটনাটি আজকে আমরা সবাই শুনবো। চলুন শুনি ঘটনাটি। নীর হাসান বলছেন যে হিজ ফ্রম চিটাগং, এবং তিনি বলেছেন যে আমি আজ আপনাদের যে কথাটা বলবো সেটা পুরোপুরি অবিশ্বাস্য একটা কথা। আমি জানি আমার বলা কথাগুলো কেউ বিশ্বাস করবে না এবং সেটাই স্বাভাবিক, বাট করার কিছুই নেই, কাজ আমি জানি আমি কিসের ভেতর আছি। ওকে, এখন আসল কথায় আসি। শুরুতেই বলে রাখি আমি ভালো নেই। আমি আমার এক ভাইয়ের কাছ থেকে ভূত এফএমের কথা শুনে আমি আগ্রহী হই, বাট আমার ফ্যামিলির কেউ তাতে রাজি হয়নি। সো ইমেইলটা পাঠালাম। আপনাদের যদি বিলিভ করতে বিশ্বাস হয় তাহলে শোনাবেন। নাও ঘটনাটা কি। আমার অসুস্থতা বা খারাপ থাকার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, বাট কোনো লাভ হয়নি। আমার বাবা মাকে খুব ভালোবাসতেন। তখন আমি খুব ছোট। আমার মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার বাবা দ্বিতীয় বিয়ে করেননি। আমার বাবা একজন বিজনেসম্যান, তাকে কিছুদিন পর পর দেশের বাইরে যেতে হতো। আমাদের বাড়িটা তখন আমি একা থাকতাম। আমাদের বাড়িতে 2টা ইউনিট, ফার্স্ট ফ্লোরে স্টাডি রুম অ্যান্ড আদার্স, সেকেন্ড ফ্লোরে শুধু বেডরুম। কাজের বুয়াদের সেকেন্ড ফ্লোরে যাওয়া নিষেধ ছিল। একবার বাবা ব্যাংকক গেলেন, আমি পুরো বাড়িতে একা। নিচে কাজের বুয়ারা। একা একা থাকতে থাকতে আমার অবস্থা হয়েছে যে আমার ভালো কোনো ফ্রেন্ডও ছিল না। বেশ খারাপ অবস্থা ছিল। কারোর সাথে মিশতে পারতাম না। সারাক্ষণ একা একা থাকতাম আর কল্পনায় ফ্রেন্ড বানিয়ে খেলতাম। বেশিরভাগ সময় আমি আমার মাকে ফ্রেন্ড বানাতাম অ্যান্ড মনে মনে তার সাথে কথা বলতাম। মাকে আমি দেখিনি, বাট তার ছবি দেখেছি। একদিন আমার রুমে আমি শুয়েছিলাম। শরীরটা খুব একটা ভালো ছিল না। বেডে শুয়ে শুয়ে আমার পড়তে ইচ্ছে হলো, বাট বেড থেকে নামতে ইচ্ছা করছিল না। আমি মনে মনে আমার মাকে বললাম, বইটা দেবে? আমি একটু পরে দেখি আমার মৃত মা আমার দরজা খুলে রুমে আসলেন এবং আমাকে বইটা দিলেন। আমি তখন কোনো কথা বলতে পারছিলাম না, বাট আমি একটুও ভয় পেলাম না। মা আসলেন,
বইটা দিলেন, চলে গেলেন। আমি কাউকে কিচ্ছু বলিনি। কিছুদিন পর বাবা তখনও আসেনি, আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার মাথার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তাকিয়ে দেখি আমার মা। আমি ভয় পেলাম না, মাকে বললাম, মা তুমি কেমন আছো? তিনি কোনো কথা না বলে চলে গেলেন। বেসিক্যালি এই হচ্ছে ঘটনা, এবং হাসানের সাথে এই ঘটনাই ঘটছে। নীর হাসান চিটাগং থেকে লিখেছেন, এবং তিনি ভালো নেই, তার মাকে তিনি মিস করেন। আমার যেটা মনে হচ্ছে যে তার মার সাথে তার যে বন্ধুত্ব এবং তার মাকে দেখতে যাওয়ার যে আকুলতা, সেটা থেকেও তিনি বেরিয়ে আসতে পারছেন না। আবার মাকে ঠিক এইভাবে দেখতেও তার খুব অস্বাভাবিক লাগছে। ঘটনাটা এরকমই। ওয়েলকাম ব্যাক। কেমন লাগলো? আশা করছি অনেক ভালো। এখন যে ঘটনাটি পড়বো সেটা রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা। যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়ছি। হে রাসেল ভাই, আমি জানি আপনি ভালো থাকেন এন্ড ভালো তলে। ফার্স্ট আপনাকে স্টোরিটা বলতে চাই, এবং তার আগে আমি সরি বলতে চাই, বিকজ বাংলিশে লেখার জন্য ভালো করে লিখতে পারিনি। আমার নামটা বলতে পারবো না। আমি নিউ ইয়র্কে থাকি। আমি যে স্টোরিটা শেয়ার করব এইটা আমার একজন বেস্ট ফ্রেন্ডের ট্রু স্টোরি। আমার ফ্রেন্ডের নাম আমি বলবো না, কারণ লাস্ট ইয়ারে আমার ফ্রেন্ড মারা যায় বাইক অ্যাক্সিডেন্টে। এই স্টোরিটাও বাইক অ্যাক্সিডেন্ট নিয়ে। এখন স্টোরিতে যাই। আমার ফ্রেন্ড একটা রিলেশনশিপে ছিল অলমোস্ট লাইক 3 years। ওর 17th বার্থডেতে ওর গার্লফ্রেন্ড ওকে একটা মোটর বাইক গিফট করে। ওদের রিলেশনটা অনেক ডিপ ছিল, এবং তারা ছিল বেস্ট কাপল ইন আওয়ার স্কুল। সাডেনলি বাইক অ্যাক্সিডেন্টে ওর গার্লফ্রেন্ড মারা যায়, বাট লাকিলি ও বেঁচে যায়। যাই হোক, আমার ফ্রেন্ড 6 মাসের বেশি বাঁচেনি, বিকজ প্রতি রাতে স্বপ্নে ওর গার্লফ্রেন্ডকে দেখতো, এবং গার্লফ্রেন্ড একটা কথাই বলতো, we're gonna meet very soon, we're gonna meet very soon। কোথায় মিট করবে তারা সেটাও বলতো, যেখানে তারা শেষ দেখা হয়েছিল তাদের সেখানেই। এবং তারপরে সে যেটা বলতো, বিকজ ইউ ক্যান্ট লিভ উইদাউট মি। অ্যান্ড তারপরে যেটা করতো, মেয়েটা তার দিকে তাকিয়ে হাসতো। মোস্ট স্ট্রেঞ্জ পার্টটা হলো যে ও এবং ওর গার্লফ্রেন্ড যেখানে অ্যাক্সিডেন্টটা করেছিল ওইখানেই ওর অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। এবং এইটাই ঘটনাটা। ভালো লাগলে শেয়ার করবেন। খুবই ছোট্ট একটা ঘটনা, বাট আমার কাছে লেগেছে এটা কি শুধুই অ্যাক্সিডেন্ট? যদি বলি যে ওই জায়গাটায় সে খুব স্বাভাবিক ছিল না বলে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তাহলে স্বপ্নের ব্যাপারটা, নাকি স্বপ্নের কথা মনে পড়ে গেছে বলেই অ্যাক্সিডেন্টটা হয়েছে? আমি জানি না। কোনো ব্যাখ্যা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা, এবং এখন যে ঘটনাটা আমরা শেয়ার করব আপনাদের সাথে, তার আগে দেখতে পাচ্ছি অনেকে এসএমএস করেছেন। আবির আমাকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি রফিক আমাকে এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি ইমতিয়াজ আমাদেরকে এসএমএস করেছেন, আর এছাড়াও শফিক আমাদের এসএমএস করেছেন, বাবুল এছাড়া আমাদের এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনারা সবাই আশা করব যে খুব মনোযোগ দিয়ে আজকে এপিসোডে শুনবেন। আজকে এপিসোডে এসএমএস বা পোস্ট স্পেশাল এপিসোড করে আমরা যেরকম করে থাকি আর কি। এই ঘটনাটি 2011 সালের বাবা এবং মেয়ের ঘটনা। খুবই অদ্ভুত। মাঝে মাঝে এমন অদ্ভুত ঘটনা কিছু প্রশ্ন রেখে যায় মনে। কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়, কিছু প্রশ্নের উত্তর মেলে না। চলুন শুনে আসি ঘটনাটি। তিনি লিখেছেন, আমার মেয়ের বয়স 3 বছর 6 মাস। আমি অফিসে যাই সকাল 10টার দিকে এবং ব্যাক করি সন্ধ্যা 7টা থেকে 8টার দিকে। প্রায় 4 মাস আগে একদিন সকাল 11টার দিকে আমার ওয়াইফ লক্ষ্য করলো যে আমার মেয়ে একা একা খেলছে এবং বলছে, বাবা এটা ধরো, ওটা আমাকে দাও, তুমি চুপ করে বসে আছো কেন, ইত্যাদি। এটা দেখে আমার ওয়াইফ মেয়েকে জিজ্ঞেস করলো, মা তুমি কার সাথে খেলা করছো? তার উত্তরে মেয়ে বলল, বাবার সাথে। তো এর প্রেক্ষিতে আমার ওয়াইফ বলল, বাবা তো অফিসে চলে গেছে। এটা শুনে আমার মেয়ে বলল, না বাবা অফিসে যায় নাই, ওই তো খাটে শুয়ে শুয়ে আমার সাথে খেলছে। বলেই মেয়ে দৌড়িয়ে গিয়ে খাটের ওপরে জড়িয়ে অদৃশ্য কি যেন একটা ধরলো আর বলল, আমার বাবা এই যে। আমার ওয়াইফ লক্ষ্য করলো মেয়েটা এমন ভাবে ধরলো যদি ওখানে কিছু না থাকতো তাহলে মেয়েটা খাট থেকে পড়ে যেত। এটা দেখে আমার ওয়াইফ আমাকে ফোন করে জানালো। আমি তাকে বললাম, বাচ্চা মানুষ মিথ্যা মিথ্যা খেলছে, সব বাচ্চারা এরকম খেলে, ভয় পাওয়ার কিছু নেই। আমি ব্যাপারটাকে একদমই পাত্তা দিলাম না, কিন্তু আমার মেয়ের প্রবলেমটা দিন দিন বাড়তে লাগলো। আমার ওয়াইফ লক্ষ্য করলো আমি আগে অফিসে চলে আসার পর আমার মেয়ে তাকে আমাকে অনেক বিরক্ত করতো, কিন্তু এখন সে আর বিরক্ত করে না। এমনকি দুপুরে ঘুমও একা একা
ঘুমিয়ে পড়ে। জিজ্ঞাসা করলে বলে বাবার সাথে ঘুমাবো, তুমি রুম থেকে চলে যাও। আমাকে প্রায়ই আমার ওয়াইফ বলতো, কিন্তু আমি এক কান দিয়ে কথা ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিতাম। প্রায় 1 মাস পরের ঘটনা, আমার ওয়াইফ সাডেনলি দেখলো যে মেয়ে ঘরে নেই আর বাইরে যাওয়ার দরজা খোলা। আমার ওয়াইফ চিন্তা করলো বাসাতে 3 জন, আমি, আমার ওয়াইফ ও আমার মেয়ে, এছাড়া আর কেউই নেই। আর গেটের লকগুলো এমন ভাবে লাগানো হয়েছে যে বাচ্চারা খুলতে পারবে না। আরো মজার ব্যাপার হলো আমার মেয়ের পক্ষে ডোরের সিকিউরিটি চেইন খোলাটা অসম্ভব ব্যাপার। আমার ওয়াইফ এই অবস্থা দেখে নিচে দারোয়ানকে গিয়ে জিজ্ঞাসা করলো মেয়ে কি বাইরে গেছে? দারোয়ান বলল হ্যাঁ, স্যারের সাথে বাইরে গেছে। আমার ওয়াইফ জিজ্ঞাসা করলো ও কখন এলো? দারোয়ান বলল তা তো বলতে পারবো না, কিন্তু ওপর থেকে নেমেছেন। আমার ওয়াইফ চিন্তা করলো যদি বাসাতে সে আসে তাহলে দরজা খুললো কিভাবে, আর তাকে না বলে আমাদের গাড়ি নাই, ড্রাইভারও নাই। তারপরও চিন্তা করলো হয়তো ড্রাইভার গাড়ির গ্যাস আনতে গেছে। সে অস্থির হয়ে উপরে উঠে এসে আমাকে ফোন দেওয়ার জন্য সেল ফোনটা হাতে নেয়, কিন্তু লক্ষ্য করলো ফোনটা বন্ধ, কোনোভাবেই ফোনটা চালু হচ্ছে না। সেল ফোন ব্যবহার করার কারণে আমার নাম্বারটাও তার মনে নেই। প্রায় 2 ঘন্টা পরে আমার মেয়ে ঘরে ফেরে এবং তার বাবার সাথে। আমার ওয়াইফ না বলে যাওয়ার জন্য অনেক বকাবকি করলো, কিন্তু আমি নাকি কোনো কথার উত্তর না দিয়ে বললাম মেয়ের খিদে লেগেছে, খাবার দাও বলে ওয়াশরুমের দিকে চলে গেলাম। আমার ওয়াইফ টেবিলে খাবার দিয়ে এসে দেখে আমি ঘরে নেই, ওয়াশরুমেও নেই। আমার ওয়াইফের কিছুটা খটকা লাগে। সে তার সেল ফোনটা হাতে নিয়ে চেক করলো, সেল ফোনটা দেখলো এবং সে অবাক হলো যে ফোনটা কিছুক্ষণ আগেও অন হয়নি, এখন সেটা চলছে উইদাউট এনি বাটন। মানে সেটা হচ্ছে যে কোনো বাটন টাচ করার আগেই সাথে সাথে আমাকে কল করে জিজ্ঞাসা করলো, মানে কল চলে গেল আর কি, তুমি না বলে কোথায় গেলে? আমি তোমার জন্য টেবিলে খাবার দিলাম। আমি তো আমার ওয়াইফের কথা শুনে অবাক। আমি বললাম তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি তো অফিসে সকাল থেকে মিটিং এ আছি। এটা বলে আমি রেগে ফোনটা বন্ধ করে দিই। মিটিং শেষ করে আমার রুমে ফিরে কাজের চাপে সবকিছু ভুলে গেলাম। বাসাতে ফিরলাম রাত 9টায়। বাসাতে ফেরার পর ওয়াইফ পুরো ঘটনাটা বলল। নিচে থেকে দারোয়ানকেও ডাকলো, দারোয়ানও একই কথা বলল। সম্ভব। আমি সাথে সাথে বাবাকে কল করলাম। আমার বাবা থাকেন আমাদের মিরপুরের বাড়িতে। আব্বু আমার বিস্তারিত সব শুনে আমাকে বলল তোমরা সবাই আমার বাসাতে চলে এসো, 1 মুহূর্ত অপেক্ষা করবো না। আমি অপেক্ষা না করে মিরপুরের বাসাতে চলে যাই। এর পরের দিন আব্বু মিরপুরের এক হুজুরকে নিয়ে আমার ধানমন্ডির বাসায় যান এবং ঘর বাছাই করে দেন। এরপর থেকে কোনো সমস্যা আর হয়নি। এখন আমার মেয়ে পুরোপুরি ঠিক আছে, আগের মতোই খেলছে, কিন্তু তার মার সাথে। মেয়েকে জিজ্ঞাসা যদি করা হয় ওই দিন কোথায় গিয়েছিলে, উত্তরে মেয়ে বলে বাবার সাথে ঘুরতে, অনেক কিছু খাইয়েছে, আইসক্রিম, চকলেট, মিষ্টি। আমার বাবা অনেক ভালো। যাই হোক, নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন যিনি আমাকে ইমেলটি করেছেন। আমি নামটা প্রকাশ করছি না, যেহেতু তিনি বলেছেন, নিষেধ করেছেন। চমৎকার না? 2011 সালের ম্যাক্সিমাম ঘটনা আপনারা আজকে শুনবেন এবং আমাদের 2017 সালের 6 বছর আগে এবং 6 বছর পরের ঘটনাগুলোর মধ্যে মিল একটাই, ভয়। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতিতে যাবো। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি .OFM। আমি রাসেল আছি। মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORT.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন, সরাসরি আমাদেরকে ইমেল করতে পারেন অডিও ক্লিপটি। আর সেই সাথে বলবো যে আমাদের ফেসবুক পেজ, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আজকে যদি পড়তে নাও পারি সারা সপ্তাহ জুড়ে দেখবো, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এখনকার একটা ঘটনা যাচ্ছে এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি যে ঘটনাটি লিখছি সেটা ভয় না হলেও
ঘটনাটি ঘটে যাওয়ার পর আমি অনেক ভয় পেয়েছিলাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি 2016 সালের প্রথম দিকের। আমি অনার্স শেষ করে একটি গার্মেন্টসে HR অফিসার হিসেবে চাকরি নিই। আমার গার্মেন্টসের কথা বলার কারণ হলো আমার ঘটনাটি এই গার্মেন্টসকে নিয়ে। এই গার্মেন্টসটি 2005 সালের এপ্রিলের 11 তারিখ রাতে ধসে পড়ে এবং এতে কয়েক শত শ্রমিক মারা যায়, যাদের মাঝে অনেকের লাশই পাওয়া যায়। আর তার কয়েক বছর পর সেই একই স্থানে পুনরায় গার্মেন্টসটি পুনর্নির্মাণ করা হয়। আমার চাকরি চলাকালীন সময় 3 মাস পর অফিসে বায়ার ইন্সপেকশনে আসবে বলে অফিসের কিছু ফাইল সঠিকভাবে প্রেজেন্ট করার জন্য আমি এবং আমার কলিগকে ওভারটাইম কাজ করতে হতো। আমাদের অফিস টাইম ছিল 8টা থেকে 4টা পর্যন্ত, তাই 4টার পর অফিসিয়াল কেউ থাকতো না। তাই আমাদের টাইম সেকশনে এসে কাজ করতে হতো। একদিন সন্ধ্যা 7টা বাজার কিছুক্ষণ আগে আমার কিছু কাগজ প্রিন্ট করার প্রয়োজন হয়। টাইম সেকশনে ফটোকপি মেশিন না থাকায় আমাকে HR ডিপার্টমেন্টে যেতে হয়। তখন HR সেকশনের সবাই চলে গেছে। আগে বলে রাখি, এই অফিসের প্রত্যেক আলাদা সেকশনের জন্য আলাদা ফটোকপি মেশিন, তবে HR ডিপার্টমেন্টের সব পিসি থেকেই ওই মেশিনে প্রিন্ট দেওয়া যেত, আর অন্য কোনো ডিপার্টমেন্টের পিসি থেকে প্রিন্ট দেওয়ার উপায় ছিল না। এখন মূল ঘটনায় আসি। আমি আমার পিসি ওপেন করে প্রিন্ট দিলাম। আমার প্রিন্ট শেষ করে যখন মেশিন অফ করতে যাব, কিন্তু আমার সব পেজ অলরেডি প্রিন্ট হয়ে গেছে, আর তখন তো আমি ছাড়া কেউ ছিল না বা কারো পিসি ওপেন ছিল না, এবং প্রিন্ট পেন্ডিং হয়ে থাকবে সেটাও সম্ভব নয়, কারণ মেশিন বন্ধ ছিল। তখন আমি খুব ভয় পেয়ে যাই। তারপর প্রিন্ট হওয়া পেজটি হাতে নিয়ে দেখলাম তাতে কেউ হয়তো আঙুলে কালি লাগিয়ে লিখেছে, আমাকে সাহায্য করো। তখন আমি অনেক ভয় পেয়ে যাই এবং সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি। এরপর আমি এই ঘটনাটি কারোর সাথে শেয়ার করিনি। আমি আজ পর্যন্ত এর কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। তাহলে ওই প্রিন্টটি কে দিয়েছিল? নাকি কেউ আমার কাছে সত্যিই কোনো সাহায্য চেয়েছিল? আর তিনি কেই বা হতে পারে তা আমি এখনো বুঝতে পারিনি। তারপর 5 মাস পর আমি চাকরি ছেড়ে রাসেল ভাই। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো এই ছিল ঘটনা। শুনলেন আপনারাও। জানি না কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে, এবং অবশ্যই আমাদের ফেসবুক কমেন্ট করবেন কেমন লেগেছে জানাবেন। অডিও ক্লিপ শুনবো এবং এই অডিও ক্লিপটিও আশা করছি আপনাদের আগেরটার মতো ভালো লাগবে। কেমন লাগবে বা কেমন লাগছে আজকের এই এপিসোডটি আমরা আর করবো কিনা সেটা অবশ্যই আমাদের জানাবেন। খুবই এক্সপেরিমেন্টাল, বাট ফার্স্ট টাইম আমরা সাকসেসফুল হয়েছিলাম বলেই আবারও করছি। আচ্ছা, এখন অডিও ক্লিপ তো আমরা শুনবোই, তারপরে আমরা আবারও ফিরে আসবো, আমরা আবারও চলে যাবো 2011। এখনকার মতো অডিও ক্লিপ শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আমি টিপু বলছি লন্ডন থেকে, and hello to all of the listeners of Bhuta FM. আশা করি সবাই ভালো আছেন. Not you Russell ভাই, because you always good, so I'm not asking you this question. Okay, let's go to the point. আমি যে ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা আমার নানা ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 40 to 50 years back. ঘটনাটা ঘটে আমার নানা ভাইয়ের আম্মা যেদিন মারা যান ওই দিন রাত্রে। ঘটনাটা কতটা ভৌতিক সে বিষয়ে আমি জানি না, বাট ঘটনাটা বেশ আনইউজুয়াল এবং উইয়ার্ড সে বিষয়ে সন্দেহ নেই। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। যাই হোক, ঘটনাটা সরাসরি যাচ্ছি। ঘটনা, আমার নানা ভাই প্রচন্ড মা ভক্ত ছিলেন এবং মা বলতে তার সবকিছু। তো যখন তিনি মারা যান তখন স্বাভাবিকভাবে নানা ভাই প্রচন্ড আপসেট এবং অনেক কান্নাকাটি করছেন এবং কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না তার কান্না থেকে। Nana Bhai তখন a family man, so he was married and he has kids and all those things. So it's not like he's a little boy or something. He was like a proper adult man. যাই হোক, সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, বাট সে কান্না করেই যাচ্ছে। সো সবাই ভাবলো আচ্ছা ঠিক আছে, সে যেহেতু কান্না করে একটু হালকা হতে চাচ্ছে, ওকে let him cry, so at some point he will get settled down. সো যাই হোক, এইভাবেই চলছে ঘটনাটা। আর নানা বাড়ির বর্ণনা দিতে গেলে বলতে হয় যে সামনে বারান্দা এবং পিছনে বারান্দা, আরো ডান বা বাম পাশে দুইদিকে বারান্দা ছিল, আর ভিতরে ঘরটা ছিল, রুম ছিল। যাই হোক, সে পিছনের বারান্দায় বসে কান্না করছে এবং পিছনের বারান্দার পরেই হলো ছোট্ট একটা উঠানের পাশে একটা রান্নাঘরের সামনে একটা পুকুর এবং পুকুরের পাশে একটা পারিবারিক কবরস্থান, যেখানে নানা ভাইয়ের আম্মাকে কবর দেওয়া হয়েছে। সো নানা ভাই ঠিক ওই পিছনের বারান্দায় বসে কান্না করছে এবং সবাই সামনের বারান্দায় অথবা রুমে অথবা
আশেপাশে সবাই আর কি যে যার মতো আছে। যাই হোক, তাকে কবর দিতে দিতে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, সো সময় কন্টিনিউয়াস গোয়িং অ্যান্ড এইভাবে আস্তে আস্তে প্রায় মাঝরাত হয়ে গিয়েছে, বা আফটার মাঝরাত হয়ে গিয়েছে, আফটার মিডল অফ নাইট। তো এরকম একটা সময় স্টিল নানা ভাই কান্না করছে, আর সবাই চুপচাপ বসে আছে বা কথা টথা বলছে, অল দোজ থিংস। সো হঠাৎ তারা খেয়াল করলো যেটা, যে নানা ভাই কান্না থামিয়ে দিয়েছে। তখন তারা একটু ওয়ারিড হলো, তারা চিন্তা করলো হয়তো বা সে ফেইন্ট হয়ে গিয়েছে কিনা। সো তাকে দেখার জন্য তারা সবাই পিছনের বারান্দায় আসলো, এবং পিছনের বারান্দায় এসে দেখলো যে বারান্দাটা পুরাই অন্ধকার করা, এবং সে অন্ধকারের মধ্যে আফসা বোঝা যাচ্ছে যে সে চুপচাপ বসে আছে, কাইন্ড অফ স্ট্যাচুর মতো বসে আছে সে। যাই হোক, তারা আলো টালো নিয়ে আসলো, এবং নিয়ে এসে যখন তার কাছে আসলো, দেখলো যে সে একদম স্ট্যাচুর মতো বসে আছে, এবং তার গালে 4 আঙুলের খুব ডিপ একটা চড়ের দাগ। সো তারা এটা দেখে বেশ ঘাবড়িয়ে গেল যে বিষয়টা কি, এবং তাকে যখন তারা শেক করলো, যেহেতু নানা ভাই কোনো মুভমেন্ট ছিল না, তো তাকে শেক করলো তার সম্মতি ফিরিয়ে আনার জন্য। শেক করার সাথে সাথে আরেকটা উইয়ার্ড ঘটনা ঘটলো, সেটা হলো পিছনে যেটা বললাম যে পুকুর পাড়, কবরস্থান এবং কিচেন, উঠান, কিচেন, অল দোজ থিংস, এর মধ্যে থেকে হঠাৎ করে একটা হিউম্যানিটিক চিল্লানির আওয়াজ শোনা গেল। সামবডি ওয়াজ লাইক রিয়েলি স্ক্রিমিং সো হার্ড, এবং স্ক্রিমের সাথে সাথে মনে হলো সে পানিতে লাফ দিয়ে পড়েছে। তো এই ঘটনাটা সবাইকে এতটাই বেশি আতঙ্ক করে ফেলেছিল যে কেউ আর কোনো বিষয় নিয়ে আর আলোচনা করতে চায় নাই বা কোনো কথাও বলে নাই। এভরিবডি ওয়াজ লাইক কাইন্ড অফ টেন্ডার্ড, লাইক হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। যাই হোক, নানা ভাইকে জিজ্ঞাসা করা হলো তোমার কাছে গালে এরকম দাগ কিসের। নানা ভাই কিছুই বলতে পারলো না। সে বললো যে এরকম আমি তো ছিলাম, আলো জ্বলছিল, হঠাৎ করে আলো নিভে গেল, তারপরে আমি গালে একটা চড়ের অনুভব করলাম, এবং তারপরে আমার আর কিছু মনে নাই। যাই হোক, রাত্রেবেলায় কেউ আর কোনো কিছু বলে নাই, সবাই সবার মতো একসাথে জড়সড় হয়ে বসে টসে গল্প টল্প করে বা কথাবার্তা বলে রাতটা কাটিয়ে দিল। পরদিন সকালে যখন সবাই ওই বিষয় নিয়ে কথা বলতে চাইলো বা কবরস্থানে গেল, যে দেখতে চাইলো যে আসলে কি হয়েছিল, কবরস্থানে যায় দেখলো যে কবর ঠিকই আছে, কবরে কোনো সমস্যা নাই, এক্সেপ্ট কবরের মাঝে একটা সরু হোল করা, যে হোলটা আপনার অনেকটা হলো কলের পাইপের মতো বিগ হবে, এবং ভেরি ডিপ বোঝা যাচ্ছে। সো এটাও ভেরি আনইউজুয়াল। যদি শিয়াল যদি আসতো বা অন্য ধরনের কোনো প্রাণী আসতো, তাহলে তারা, আই মিন, হোলটা আসলে যেভাবে করা হয়েছিল অনেকটা মানুষই করতে পারে এরকম হোল, কোনো একটা মেটাল কিছু দিয়ে। বাট এভরিথিং ওয়াজ লাইক সাম সর্ট অফ, ভেরি মিস্টেরিয়াস অ্যান্ড আনএক্সপ্লেইনেবল। সো স্টিল তারা আসলে কিছু আর চিন্তা ভাবনা করতে পারে নাই। পরে তারা একজন মৌলানাকে এনে তাকে আবারই নতুন করে তারা দোয়া সোরা পড়ে এখানে এই বিষয়টাকে এন্ড আপ করে দিয়েছে। যাই হোক, এরপরে আর এই ধরনের আর কোনো কিছু হয় নাই বা ঘটে নাই, এবং এটাই ছিল আমার ঘটনা। রাসেল ভাই, আশা করি ভালো লাগবে। ওকে রাসেল ভাই, আল্লাহ হাফেজ। বুথ এফএম জিন্দাবাদ। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আর দারুণ দারুণ সব ঘটনা না, আমার কাছে তো বেশ ভালোই লাগছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে। আমরা একটা বিরতি যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও 40। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও 48.0 FM। রাসেল আছি সাথে, এবং একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। আর আমরা পুরনো এপিসোডের অনেক প্রশংসা শুনি, তো আজকে পুরনো এপিসোড নিয়ে আমরা বসছি। বেশ কিছু পুরনো এপিসোডের ঘটনা, নতুন এপিসোডের বেশি, পুরনো এপিসোডের কম, বাট আমরা মাঝে মাঝে পুরনো এপিসোডে ফিরে যাচ্ছি। এখন আবারও চলে যাচ্ছি 2011-এ। এখন যে ঘটনাটি আপনারা শুনবেন, এটা যে কারো বাসাতেই কিন্তু ঘটতে পারে। হয়তো আপনি আজকে রাতে পেতে পারেন এমন কোন একটা এক্সপিরিয়েন্স, বাসা নিয়ে ঘটনা। বাসার কবরটি ঘটছে, সেই বাসাটিতে এই মুহূর্তে আপনি আছেন, বা আপনার বাসার দরজা আপনার বাসার 4 দেয়াল হয়ে গেছে সেই বাসাটার মতো। চলুন শুনে আসি। ডিয়ার রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা শেয়ার করব
সেটা আমার মেজ ভাইয়ের ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক ওনার ভাষাতেই লিখলাম। সময়টা ছিল গত বছরের অর্থাৎ 2010-এর মাঝামাঝি সময়ের। আমি এবং আমার এক ফ্রেন্ডকে নিয়ে তার জন্য একটি ভাড়া করা বাসা দেখতে গেলাম চিটাগংয়ের বাদুরতলা এরিয়াতে। এবং সেই রোড নাম্বার সবকিছু গোপন রেখেছেন। তারপরে তিনি বলেছেন এভাবে যে সেই সময় আবহাওয়া প্রচন্ড গরম ছিল। সম্ভবত দিনটি শুক্রবার ছিল। বাড়িটি ছিল 5 তলা। 4 তলার একটি ফ্ল্যাট ভাড়া নেবার জন্য আমরা দেখতে গেলাম। তখনও সন্ধ্যা হয়নি। আমি আমার ফ্রেন্ড ও বাড়ির কেয়ারটেকারকে নিয়ে 4 তলার ফ্ল্যাটে প্রবেশ করলাম। চারিদিকে বিল্ডিং থাকার কারণে ফ্ল্যাটটি বেশ অন্ধকার। কেয়ারটেকার টর্চ লাইট দিয়ে দেখতে লাগলো। আমি একা একা বেডরুমের দরজা খুলতেই একটা শীতল ভাব অনুভব করলাম। ভাবলাম হয়তো এমনিতেই শীতল, এটা হতেই পারে। এরকম ভাবতেই একটু এগিয়ে যাবার সময় হঠাৎ অদৃশ্য কিছু একটার সঙ্গে আমি ধাক্কা খেলাম। ধাক্কাটা ঠিক হাঁটার সময় কোনো মানুষের অথবা গাছের সাথে ধাক্কা খেলে যেরকম হয় সেই রকম। কিছুই বুঝতে পারলাম না কেন এমন হলো। আমি খুব ভয় পেলাম এবং তাদেরকে ডাকলাম ও টর্চ লাইট দিয়ে চারিদিকে দেখার পর খালি রুমের ভেতর কিছুই দেখতে পেলাম না। বন্ধুকে খুলে পড়লাম, তখন সে কেমন যেন পাত্তা দিল না। কিন্তু আমি নিশ্চিত ছিলাম এটা কোনো হ্যালুসিনেশন নয়। তখন কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলাম। ফ্রেন্ড এবং কেয়ারটেকার যখন অন্য দিক দেখতে গেল তখন আমি একটি বাথরুমে গেলাম। আমি যখন বেসিনের পানি ছাড়তে গেলাম সম্ভবত তখনই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনার সম্মুখীন হলাম। পানি ছাড়ার জন্য যখন আমার হাতটি পাইপের ওপর রাখলাম তখন উপলব্ধি করলাম আমার হাতটি অন্য কারো হাতের ওপর, লোমশ হাত কিন্তু অদৃশ্য। সেও আমার মতো পানি ছাড়ার জন্য ব্যস্ত। আমি বুঝতে পারছি আমার হাতটা আরেকটা হাতের ওপর, লোমগুলো টেরও পাচ্ছি। আমি খুব ভয় পেয়ে তাড়াতাড়ি বাথরুম থেকে বের হয়ে আসি। তখন বাইরে থেকে বেসিনে পানি ছাড়ার শব্দ পাই। বেসিনে পানি পড়লে যে শব্দ হয় ঠিক সেরকম। পরিষ্কার বুঝতে পারলাম বাথরুমে কোনো একটা কিছুর উপস্থিতি আছে। এরপর আমি প্রায় একরকম জোর করে আমার বন্ধুকে ফ্ল্যাট থেকে বের করে নিয়ে আসলাম। পরবর্তীতে আমার সমস্ত ঘটনা আমার বন্ধুকে বললাম। সেও বলল যে আমিও ওই ফ্ল্যাটে বিশেষ কিছুর অস্তিত্ব পেয়েছি, কিন্তু ভয় পাবি বলে আমি কিছুই বলিনি। কেয়ারটেকারের মুখে শুনলাম সেই ফ্ল্যাট রেডি হবার পর থেকেই নাকি প্রায় ভাড়াটিয়ারা বেশি চলে যায় এবং বেশি দিন থাকে না। আমার বন্ধুটি একটি মাদ্রাসার প্রিন্সিপাল, অত্যন্ত ধার্মিক এবং ধর্মীয় জ্ঞান সম্পন্ন। পরবর্তীতে এই ঘটনাটি আমি আমার চাচাকে বলি, যিনি তাবিজ দোয়া দিয়ে থাকেন। তিনি বললেন বাড়ি অনেকদিন খালি থাকলে নাকি এই ধরনের জিনের অস্তিত্ব থাকতে পারে। পরবর্তীতে কোরআন ও মিলাদ পড়ানো হলে আর কোনো সমস্যা নাই। ঘটনাটা বিশ্বাস করুন আর নাই করুন, কিন্তু সত্য। এর কোনো রিজন আমার জানা নেই। আমার সাথে যাই ঘটলো তাই আমি আপনাদের জানালাম। এই ছিল ঘটনাটি। এবং এই রকম অনেক ঘটনা আমি জানি যে আপনাদেরও আছে। সেই ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান, এবং লিখে পাঠানোর ঠিকানাটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আর একটার পর একটা দারুণ দারুণ ঘটনা পাচ্ছি আপনাদের কাছ থেকে এবং শুনছি আমরা এই মুহূর্তে। এখন যেটা করব সেটা হচ্ছে আপনাদের পাঠানো আরো একটা ঘটনা শুনবো, যেটা রিসেন্টলি পাঠিয়েছেন আপনারা। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রকিবুল ইসলাম। আমার ফোন নাম্বার বলেছেন, আমার বলা এখন জানানোর দরকার নেই। আমি এখন গাজীপুরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমার কাজের ব্যস্ততার কারণে স্টুডিওতে আসা সম্ভব হয় না, তাই পুরো ঘটনাটি পড়ে শোনালে খুশি হব। এবার যে সত্য ঘটনাটি লিখতে যাচ্ছি সেটা আমার এক বন্ধুর বাবার সাথে ঘটেছে। ঘটনাটি ঘটেছে 3 বছর আগে। আমার গ্রামের বাড়ি হচ্ছে লালমনিরহাট, আর আমার বন্ধুটির বাড়ি আমার বাড়ির একেবারে পাশে। আমার ওই বন্ধুর বাড়িটা ছিল হিন্দুদের বাড়ি, তা প্রায় বহু বছর সবাই ভারতে চলে যান।
আর রেখে যান শুধু 3টা স্মৃতি, বড় পুকুর আর পুকুর পাড়ে 2টি গাছ। আর গাছ দুটি হচ্ছে একটি বেতের গাছ, একটি তাল গাছ, এবং গাছগুলো একদম পাশাপাশি। আর এই ঘটনাটি গাছ দুটোকে ঘিরেই। আমরা অনেক ছোটবেলা থেকে শুনে আসছি যে গাছ দুটিকে নিয়ে কিছু ভয়ঙ্কর জিনিস আছে বা ভয়ঙ্কর ঘটনা ঘটে, তাই আমাদের ওখানে যাওয়া। এবার মূল ঘটনায় আসি। আমার ওই বন্ধুর বাবা মানে আমার চাচা একদিন ঠিক করলেন ওই বেতের গাছটি তিনি বিক্রি করবেন। তাই গ্রামের সব কাঠমিস্ত্রিদের বললেন গাছটি কাটার জন্য, কিন্তু কেউ রাজি হচ্ছিল না এই অশুভ গাছটি কাটতে। শেষে এক কাঠমিস্ত্রি কোনো কিছু তোয়াক্কা না করেই রাজি হয়ে যায় গাছটি কাটার জন্য। চাচার কথা মতো একদিন দুপুরবেলা গাছটি তিনি কাটতে এলেন। প্রথমে ওই মিস্ত্রির ছেলে গাছে উঠে কিছু ডালপালা কাটলো, এবং কাটার কিছুক্ষণ পরে মনে হলো শরীরটা খুব দুর্বল দুর্বল লাগছে। তাই ও ঠিক করলো আজ আর কাটবে না, বাড়ি চলে গেল। তারপর থেকে সে ছেলে অসুস্থ, কোনো চিকিৎসাতেই সে ভালো হচ্ছিল না। সে শেষে বড় হসপিটালে তাকে নিয়ে যাওয়া হলো। হচ্ছিল না, অনেক পরীক্ষা নিরীক্ষা করলো, কিন্তু কোনো রোগ ধরা পড়লো না। আবার সে সুস্থ হচ্ছিল না। এদিকে চাচা গাছ কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। উনি ঠিক করলেন গাছটি তিনি নিজেই কাটবেন, এবং সেদিনই কাটার জন্য রওনা দিলেন। আর এখানেই ঘটল আসল ঘটনা। গাছটি কাটার পর উনি যা দেখলেন তা দেখার জন্য উনি প্রস্তুত ছিলেন না। দেখলেন গাছের গোড়ার মাটির গর্ত থেকে অনেক বড় দুটো সাপ বেরিয়ে এসেছে। তারা সাপ দুটিকে সাধারণ সাপ মনে করে মারার সিদ্ধান্ত নিলেন। বাড়ি থেকে লাঠি আনতে, এবং লাঠি আনার পর তিনি দেখলেন সাপগুলো একটি নয়, অনেকগুলো সাপ জড়ো হয়েছে সেখানে। ওনার পক্ষে এতগুলো সাপ মারা সম্ভব ছিল না। উনি 7-5 না ভেবে ওনার হাতে থাকা লাঠি দিয়ে উনি সাপগুলোকে আঘাত। ডাক্তার চিকিৎসক ওনার রোগ ধরতে পারছিলেন না। কিছুদিন পর হঠাৎ একদিন ওনার বাড়ির কোনো এক কাজের ছেলের কাছের লোক ঘুমের মাঝে স্বপ্ন দেখলেন ওই গাছটির যার জায়গায় যেন 3টি পাঠা বলি দেওয়া হয়। কিন্তু উনি ভেবেছেন এগুলো কুসংস্কার। আর এতদিনে ওনার শরীর আরো খারাপ হয়ে গেছে, এবং পুরো 2 মাস বিছানায় পড়ে থাকার পর 2014 সালের কোরবানি ঈদের 5 দিন আগে উনি মারা যান। কথা না বাড়িয়ে এখন সরাসরি আরো একটা ঘটনায় যাব। শুনছেন সবসময় রেডিও 88.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত FM। এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি আরো একটি ঘটনায়। সেই ঘটনাটি অবশ্যই 2011 সালের, এবং রাহিতিল চট্টগ্রাম থেকে পাঠিয়েছিলেন এই ঘটনাটি তিনি শুনেছেন তার ড্রাইভারের কাছে। রাতের বেলায় আমরা অনেকেই ড্রাইভ করি, কত কিছুই তো ঘটে, কতজন আমরা সেটা সিরিয়াসলি নেই। এই ঘটনাটি শুনে দেখুন, আপনার ধারণাই হয়তো পাল্টে যাবে। চলুন সেই ঘটনাটি। আমাদের লিখেছেন রাহিতিল ফ্রম চিটাগং, এবং তিনি বলেছেন আমার এই ঘটনাটা মূলত আমার ড্রাইভারের কাছ থেকে শোনা একটা ঘটনা। আমি তার ভাষায় বলছি। 2007 কিছু বছর আগে আমি কক্সেস বাজারের চিটাগং রুটে মাইক্রোবাস চালাতাম। ভাড়ায় মানে সেটা হচ্ছে মানে তিনি যে ভাড়ায় চালাতেন, এবং সেটা ছিল শীতের সময়। তো মানে এরকম একদিন শীতের সময় আমি সন্ধ্যায় একটা ফ্যামিলিকে চিটাগং থেকে কক্সেস বাজার নামিয়ে দিয়ে আসি। আমি ওখানে রাতের বেলায় খাবার খাই এবং গাড়ি সার্ভিসিং করাই, এবং এটা সব করতে আমার রাত প্রায় 11টা-12টা বেজে যায়। আমি তখন ফিরে আসব চিটাগংয়ে, কারণ আমার আরেকটা কাজ আছে সকালে। আমার আবার কক্সেস বাজার আসতে হবে চিটাগং থেকে। প্রায় সেই সময় আমি কলাতলি পয়েন্ট থেকে স্টার্ট করি, এবং তখন কোনো হেল্পার সিস্টেম ছিল না, যেহেতু সিটের প্রবলেম হতে পারে এই ভেবে। গাড়ি পুরো খালি আমি চালাই এবং চালিয়ে আসতে থাকি, এবং অনেকটা পথ চলে আসি। কিন্তু হঠাৎ যখন আমি কক্সেস বাজারের চকরিয়া মাঝখানে আসি, আমি একটা অস্পষ্ট ফিগার দেখতে পাই, এবং রাস্তার মাঝখানে আমার গাড়ির স্পিড ছিল তখন 100, তাই থামানোর কোনো প্রশ্নই আসে না। আমি জিনিসটাকে রান ওভার করি, এবং
প্রচন্ড ধাক্কায় জিনিসটা আমার গাড়ির নিচে এসে পড়ে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে আসি এবং গাড়ির নিচে চেক করি। আমি চমকে উঠি, কিন্তু কিছু দেখতে পাই না। বাহিরে প্রচন্ড ঠান্ডা এবং কুয়াশা দিয়ে সব আচ্ছন্ন, কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিল না। আমি তখন গাড়ি থেকে একটা টর্চ লাইট নিই এবং গাড়ির পেছনে এসে আশেপাশে সবকিছু চেক করি, কিন্তু কোনো কিছুই আমি দেখতে পাই না। আমি মনে করি এটি নিশ্চয়ই আমার মনের ভুল। আমি কিছু মনে না করে গাড়িতে উঠে আবার চালানো শুরু করি এবং আমি চালাতে থাকি। মিররে চলে যায়, ঠিক যেটা আমার মাথার সামনে। আমি দেখতে পাই একটা অবয়ব গাড়ির 4th রোর সিটে বসে আছে, ঠিক জানালার সাথে মাথা লাগিয়ে। অন্ধকারের কারণে আমি ঠিক কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি সাথে সাথে পেছনে তাকাই এবং দেখি কিছুই নাই। আমি ঘাবড়ে যাই। কোন রকম সামাল দিয়ে আমি গাড়ির গান জোরে চালাই এবং গান চালিয়ে যেতে থাকি। এক পর্যায়ে হঠাৎ গাড়ির ভেতরে আমি প্রচন্ড গরম অনুভব করি এবং শীতের ভেতর আমি সোয়েট করতে থাকি। আমি চালাতে থাকি, দেন কেন জানি আমার চোখ আবার মিররে চলে যায় এবং আমি সেই একই ফিগার দেখতে পাই 3rd সিটে এবং চমকে উঠি। আমি জিনিসটাকে এবার ভালো মতো লক্ষ্য করি। আমি দেখি মাথার সামনে কোঁকড়ানো লম্বা চুল, ঠিক মুখ দেখা যাচ্ছে না। আমি প্রচন্ড ভয় পাই। তখন কি করব বুঝতে না পেরে আমি গাড়ি থামাই এবং গাড়ির ভেতরে আবার ভালোভাবে চেক করি। তারপর আবার গাড়িতে উঠে চালানো শুরু করি। তখন হঠাৎ করে আমার চোখ আবার আয়নার দিকে চলে যায়। আমি ঠিক ওই একই ফিগার দেখি, এখন আরো কাছে, 2nd সিটে। আমি আটকে উঠি ও সাহস করে পিছে তাকাই এবং তখনই আমি আমার লাইফের সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখি। আমি দেখি একটা মহিলার অবয়ব, কোঁকড়ানো চুল, মাথার 2 পাশ থেকে নামানো, মুখ প্রায় অন্ধ, মুখ প্রায় অর্ধেক ঝলসানো চেহারা এবং ঠোঁট দেখলে মনে হয় যেন পুড়ে গেছে। এই দেখে আমি গাড়ি অনেক জোরে ব্রেক করি এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে যাই। এরপর সকালে আবার যখন ঘোর ভাঙে এবং আমি দেখি সেই রাস্তায় একপাশে আমি গাড়িতে বসে আছি, তারপর আমি সেদিনই সেখান থেকে চিটাগংয়ে চলে আসি। এই ছিল ঘটনা এবং আল্লাহর অসীম রহমতে তার তেমন কিছু হয়নি। তিনি ঠিক ভালোভাবেই ফিরে আসতে পেরেছিলেন। আমি জানি না এটা কেন হয়েছে। আমি সত্যি এটার কোনো ব্যাখ্যা দিতে পারছি না। আপনাদের কাছে ব্যাখ্যা থাকলে আপনারা আমাকে জানাতে পারেন। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। শুনছেন সব সময় রেডিও 48.2 FM। আর একটার পর একটা দারুণ দারুণ ঘটনা শুনছি আমরা। এখন রিসেন্টলি আপনাদের পাঠানো আর একটা ঘটনায় যাব এবং সেই ঘটনাটি যেমন ভাবে লিখেছেন সেদিন ছিল শুক্রবার। ইলেকট্রিসিটি চলে গেছে। আমি চার্জার লাইট অন করে পড়ছিলাম। আম্মু আপু বাসায় নেই, সম্ভবত নানির বাসায় গিয়েছিল। আব্বুও বাসায় ফেরেনি। তখন রাত 9টা। আব্বুর এক্সট্রা ফোনটা সেদিন বাসাতেই রেখে গিয়েছিলেন। আপনাকেই আমি আবার বললাম, দেখুন এটা আমার ফোন না, আমার বাবার ফোন। কাকে যাচ্ছেন ঠিক করে বলুন। সে বলল, আপনার সাথেই কথা বলতে চাচ্ছি, সময় হবে? আমি বললাম, আচ্ছা বলুন কি বলবেন। সে আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। আমি বললাম, এ কেমন কথা? প্রথমত আপনি আমার বাবার ফোনে কল দিয়েছেন, আর তারপরে আমি দুজনেই অপরিচিত। বাবা বাসায় ঢুকেছিল, বুঝতে পেরে আমি কলটা কেটে দিলাম। বাবা বাসায় আসলে একসাথে ডিনার করে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম।
বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিলাম না। কিছুদিন পরে আবার ফোন আসে। বাবার ফোনে একই সময়ে। আমি নাম্বারটি চিনতে পারলাম। রিসিভ করতেই সরাসরি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার প্রবলেম কি? আপনি আসলে চাচ্ছেনটা কি? সে বলে, তোমাকেই। আমি একটু অবাক হয়ে গেলাম। আপনি থেকে আমার সাথেই কথা বলতে চান বুঝলাম, কিন্তু আমার বাবার ফোনে কল দেন কেন? সে বলল, তোমার নাম্বারটা দাও তাহলে। আমি আমার নাম্বার দিলাম। সেদিন আর কথা হয়নি। প্রায় 1 মাস। আমার ফোনে কল আসে সেই নাম্বার থেকে। রিসিভ করলাম। সে জিজ্ঞেস করে, কেমন আছো? আমি উত্তর দিলাম, ভালো আছি। আপনি? সে কোনো উত্তর না দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার নামটা কি? আমি বললাম, নাদিম। আর আপনার নাম কি? সে বলল, মোহনা। এভাবেই কথা হতো একটু একটু। একদিন জিজ্ঞেস করলাম, আপনার বাসা কোথায়? মোহনা। নাটোর। নলডাঙ্গা থানাছেন? ওখানে মাধবনগর নামে একটা এলাকা আছে, সেখানেই বাসা আমার। আমি বললাম, আমি চিনি না এলাকাটা। সে কখনো আমার বাসার ঠিকানা জানতে চায়নি। আমি বলেছিলাম কথার মাঝখানে একদিন, মেয়েটা মারাত্মক টাইপের কেয়ারিং ছিল। কি করছি, কোথা যাচ্ছি, খেয়েছি কিনা সবকিছুই খোঁজ দিত সবসময়। এভাবে কথা চলতে চলতে ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। সময়টাও অনেক পার হয়ে গিয়েছে। 7-8 মাস কেউ কাউকেই দেখেনি। সে ফেসবুক ইউজ করতো না, তাই দেখার সুযোগও ছিল না। জাস্ট ফোনে কথা হতো। বন্ধুদের চাপে পড়ে একদিন দেখা করতে যাবার কথায় রাজি হলাম। আমি নলডাঙ্গাতে যাব। কিভাবে যেতে হয় রাজশাহী থেকে সেটা মোহনার কাছে জেনে নিলাম। ট্রেনে যেতে হয়। একদিন গিয়েছিলাম তার সাথে দেখা করতে, তার এলাকায়। অবশেষে দেখা হলো সেদিন মোহনার সাথে। মনে আছে, আমি একটা আম বাগানের পাশে বড় একটা পুকুর বা দিঘি আছে, সেখানেই মাচানের উপরে বসে গল্প করেছিলাম। আর সেখান থেকে তাদের বাড়িটাও দেখা যাচ্ছিল। আমি যতটা ভেবেছিলাম তাকে তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল। একদম সুন্দর ছিল সে। অবাক হয়েছিলাম, অনেক অবাক হয়েছিলাম। আর ভেবেছিলাম, এই মেয়েটা সত্যি যদি আমাকে এভাবে ফোনে জ্বালাতন করতো একসময়। ভাবছিলাম আর বারবার অবাক হচ্ছিলাম। সে গল্প করছিল বাসাতে আমি আর আম্মু থাকি। বাবা জব করে। আমি শুনছিলাম তার গল্প। 4 ঘন্টার মতো হয়ে গিয়েছে। রাজশাহীতে ব্যাক করলাম। বন্ধুরা জানতে চাইলো মোহরা সম্পর্কে। একটা ছবি তুলেছিলাম আমাদের, দেখালাম বন্ধুদের। বন্ধুদের সবার পছন্দ হলো মেয়েটাকে। সময়টা অনেক ভালো। ভাবতাম ওর কথা, কিন্তু ভেবেই বা কি হবে। ভুলে গিয়েছিলাম বিষয়টা আস্তে আস্তে। ঈদের 10 দিন বাকি। বাইরে থেকে বাসায় ঢুকলাম সন্ধ্যায়। মা বলল, নাদিম কালকে তোমাকে খালার বাসায় যেতে হবে। জিজ্ঞেস করলাম কেন? মা বলল, হঠাৎ করে রিমার বিয়ে ঠিক হয়েছে তোমারই চাচাতো ভাই শাহিনের সাথে। রিমা আমার খালাতো বোন। আমি শুনে খুশি হলাম। আমাকে আর আপুকে খালার বাসায় যেতে হলো। যেহেতু বিয়ে নিজেদের মধ্যেই, মা বাড়ির বড় বউ, তাই বোনের মেয়ে বিয়ে সত্ত্বেও যেতে পারলো না। আম্মুকে আর আব্বুকে চাচার বাসায় যেতে হলো। আম্মু আব্বু ছেলে পক্ষের বাসায়, আমি আর আপু মেয়ে পক্ষের বাসায়। দারুণ ব্যাপারটা। ঈদের আগেই বিয়েটা হয়ে গেল। ঈদের পরেই নানির বাসায় পুরো বংশের দাওয়াত। সবাই গেলাম। রিমাদের ফ্যামিলিও তখন এসে উপস্থিত হলো। মামা আমাকে বলল, নাদিম রিমাকে ফোন দাও তো, এখনো আসে না কেন? আমি মামাকে ফোন বললাম, রিমার নাম্বারটা দেন। নতুন নাম্বারটা আমার কাছে নেই। মামা আমার ফোনটা হাতে নিয়ে রিমার নাম্বার তুলে দিল। আমি সরাসরি ফোন ধরলাম কানে। রিমা কল ধরতেই বললাম, কিরে তোরা কখন আসবি? দ্রুত আয়, সব সময় তোরা দেরি করিস। কথা বলেই আমি ফোনটা পকেটে রেখে দিলাম। আর কিছু করছিলাম, আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা বের করতে দেখি সেই পুরো নাম্বারটি আজও মোহনা নামে সেভ করা আছে। আমি অনেক শকড। হঠাৎ ফোন পেয়ে রিসিভ করলাম। রিসিভ করতে ওই পাশ থেকে বলে উঠলো, নাদিম দ্রুত বাইরে আয়, ব্যাগগুলো একটু বাসায় নিয়ে যেতে হবে। রিসিভ করলাম। রিসিভ করতে ওপার থেকে এটা ভেসে উঠলো যে হেল্প কর। আমি যেন আকাশ থেকে পড়লাম। জিজ্ঞেস করলাম, কে? রিমা। বললো, না তোর শাশুড়ি। বাইরে আয় তাড়াতাড়ি। দাঁড়িয়ে আছি আমি আর তোর দুলাভাই। আমি কলটা কেটে বাইরে গেলাম। নিয়ে আসলাম তাদেরকে। আমার মধ্যে তখন দুনিয়ার সকল প্রশ্ন আর অশান্তি কাজ করছিল। কি হলো এটা? কেমন করে হলো? মোহনার নাম্বার রিমার কাছে কিভাবে? ধৈর্য ধরতে রেস্ট নিচ্ছিল। তখন আমি রিমাকে আর দুলাভাইকে একসঙ্গে দেখে জিজ্ঞেস করলাম, তুই নাম্বারটা কবে থেকে ইউজ করিস?
তোর ভাই দিয়েছে বিয়ের পরে, এই মা বলল। 10-15 দিন হবে ইউজ করেছি। তারপর ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এই সিমটা কোথায় পেয়েছেন? ভাই বলল, আমি 4 বছর আগে কিনেছি সিমটা, ইউজ করতাম না, রেখে দিয়েছিলাম, এই তো কিছুদিন আগে তোমার আপুকে দিলাম। খুব সিম্পলি কথা বললো তারা। আমরা অবাক হবার কারণ জানতে চাইলো, আমার অবাক হওয়ার কারণ জানতে চাইলো। আমি সম্পূর্ণ ঘটনা এবার পুরো পরিবারের সাথে শেয়ার করলাম। বেশি অবাক হলো। আব্বু, আম্মু, মামারা অনেক ক্ষেপে গিয়েছিল আমার উপরে। তুমি কেন গিয়েছিলা? কোন সাহসে দেখা করতে গিয়েছিলা? যদি কোনো ক্ষতি হতো তোমার, সেই দায়ভার কে নিত? ওদের শাসন আমার কানে আসছিল না, কারণ যেটা সেখানে যেটা হয়েছে সেটা তো আমার সাথেই হয়েছে। এই যে ঘটে গেল একটা ঘটনা, এটার উত্তর কে দিবে? আমি কিছুদিন পর মোহনার ঠিকানায় আবার গেলাম। সেই বাসায় নক করলাম। একজন বয়স্ক লোক বেরিয়ে আসলো। আমি মোহনার কাছে মোহনা আছে কিনা জানতে চাইলাম। সে বলল, মোহনাকে চিনি না, আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলাম এই নামের কাউকে চেনে কিনা। ওর বাবা আহ, মানে একটা বিশেষ চাকরি করে, সেটা বললাম না আর কি। কেউ চেনে না, কেউ উত্তর দিতে পারলো না, খোঁজ দিতে পারলো না। বাবা এমন একটা চাকরি করেন যেটাতে যে কারোই খোঁজ দিতে পারার কথা। কিন্তু আমি যেয়ে বসলাম সেই দিঘিটার পারে। কি হলো তাহলে এটা আমার সাথে? আজও আমার কাছে উত্তর আছে না। আমি জানি এই প্রশ্নের উত্তরটা আমি কখনোই পাবো না। মাঝে মাঝে এখনো ভেবে অবাক হই, ঘটনা ঘটে গেল জীবনে। নাদিম এই ঘটনাটি তিনি লিখেছেন, এন্ড আমি জানি না যে আপনাদের কেমন লেগেছে। আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আরো একটা ঘটনায় যাব, এবং এই ঘটনাটি আমাদের একজন লিসেনার পাচ্ছেন। 2011 সালে আবার যাচ্ছি। সবুজ আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। আচ্ছা, সবুজের আগে অবশ্যই একটা ঘটনা আছে রিয়াজের। সিলেটে থাকেন, মেলটি তিনি পাঠিয়েছেন। সিলেট থেকে তিনি মেলটি পাঠিয়েছেন, থাকেন লন্ডনে। দেশে বেড়াতে এসে তার দেখা হয় অদ্ভুত কিছু মানুষ এক মানুষের সাথে। চলুন তার ঘটনা শুনে। হ্যালো রাসেল ভাই, আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি। এবং ইট ওয়াজ 2006। আমি আমার ফ্যামিলির সাথে লন্ডনে স্টে করতাম। একবার আমি একা দেশে বেড়াতে আসলাম। আমার দেশের বাড়ি সিলেট। আমার বাসা একটা টি গার্ডেনের নাম দিয়েছেন, সেই টি গার্ডেনের নামটা আমি নাই পড়ছি। এবং তিনি বলছেন যে আমি একদিন কার একাই ড্রাইভ করছিলাম শ্রীমঙ্গলে আমার ফ্রেন্ডের বাসা থেকে আমি আসছিলাম। আমি যখন শাহপরান ব্রিজে আসলাম, তখন একজন বেশ বয়স্ক লোক হাত ইশারা করে গাড়ি থামাতে বললেন। আমি গাড়ি স্টপ করলাম এই ভেবে যে হয়তো বিপদে পড়েছেন সেই বৃদ্ধ লোকটি, কারণ বাইপাস রোড দিয়ে কোনো লোকাল গাড়ি চলে না। উনি আমার গাড়িতে উঠলেন। তিনি আমাকে বললেন যে তিনি শাহপরান মাজারে যাবেন। মাজারের গেটে এসে তিনি নামতে চাইলেন এবং তিনি কার থেকে নেমে গিয়ে আমাকে থ্যাঙ্কস দিলেন এবং আমাকে আমার ভালো কামনা করলেন। তিনি আমাকে যাওয়ার সময় একটি কথা বলে গেলেন, তোমার বাসায় গিয়ে বলবে আমার নাম জুলকার আইন এবং আমার জিনিসটি আমি রিটার্ন চাইছি। এই বলেই তিনি চলে গেলেন। কোন জিনিসের কথা বলবো ওনাকে জিজ্ঞেস করবো, বাট গাড়ি থেকে নেমে ওনাকে আর দেখতে পেলাম না। কোথায় যেন গায়েব হয়ে গেলেন। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। আমার মা তখন লন্ডনে ছিলেন। আমি ফোনে সব জানালাম। ফার্স্ট টাইম তিনি চিনতেই পারলেন না। আফটার সাম আওয়ার্স মা কল ব্যাক করে বললেন যে তিনি ওই মানুষটিকে চিনতে পেরেছেন। মা আমাকে বললেন যে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসা বানানোর জন্য যখন টি গার্ডেনের পাশে এই প্লেসটা ঠিক করা হলো, তখন সেখানে খনন করে 4টি মানুষের কঙ্কাল পাওয়া যায়। তারপর বাসাটি বিল্ড করা হয়, বাট এরপর থেকে বাসায় অনেক প্রবলেম স্টার্ট হয়। অনেক পীর দরবেশ এ সমস্ত দেখানো হয়। একদিন এক পীর বাবাকে দেখে নিয়ে বলল যে কোনো চিন্তা করেন না, আমি এটা সলভ করে দেব। আব্বা তখন পীরকে বাসায় আসতে বললেন এবং আমার তখন পীর সাহেব যেটা বললেন সেটা যে তুমি বাসায় চলে যাও, আর একটা জিনিস তোমার কাছে যাবে, সেটি তুমি বেশ সাবধানে রাখবে, আবার সময় হলে সেটা তোমাকে ফেরত দিতে হবে। পরের দিন বাসায় একজন মানুষ আসলো এবং সে বলল তার নাম জুলকার আইন, এবং সে তাকে একটা কয়েন দিল আমার বাবাকে, এবং কয়েনটি দিয়েই সে চলে গেল। আব্বা ওইটা সিন্ধুকের ভেতর রাখলেন। আফটার দ্যাট আমাদের বাসায় আর কোনো প্রবলেম হলো না। এবং তারপরে যে ঘটনাটা ঘটলো, আমার মায়ের কাছ থেকে আমি জানতে চাইলাম যে জুলকার আইন দেখতে কেমন ছিল। তিনি বললেন যে উনি অনেক লম্বা ছিল, আর গাল ভরা দাড়ি ছিল, আর একটি চোখ কানা ছিল।
আমি বললাম, সেম এই লোকটিকে আমি দেখেছি। আমার আম্মা তখন ওই পীরের অ্যাড্রেস দিয়ে বললেন যে কয়েনটি তাকে রিটার্ন করতে। আমি দেখলাম কয়েনটি একটি নকশা আছে এবং কয়েনটি পীরের কাছে নিয়ে গেলে আমি কিছু না বলতেই তিনি আমাকে বলে উঠলেন যে কয়েনটি ফেরত দাও। আমি খুব অবাক হলাম, কারণ লোকটি আমাকে চিনতেন না, বাট ও কিভাবে বলে দিল। আমি পীরের কাছে কয়েনটি রিটার্ন করলাম অ্যান্ড জুলকারাইন লোকটিকে জানতে চাইলাম। পীর আমাকে অবাক করে দিয়ে বলল, ও হচ্ছে একজন জিন। আমি বেশ ঘাবড়ে গেলাম। পীর আমাকে বললেন যে ভয় পাওয়ার কিছু নাই, তুমি চলে যাও, তোমাদের আর কিছু হবে না। Man, the night comes alive. ওয়েলকাম ব্যাক। এবার একটি ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ ফুর্তি। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আজকে একটা স্পেশাল এপিসোড, যেখানে আমরা ইমেইল শেয়ার করছি। আগের পুরোনো ইমেল এবং এখনকার ইমেল। এখন আর একটা ইমেল শুনতে হবে। তবে তার আগে বলি যে এর আগে যে ঘটনাটা পড়েছিলাম, সেই ঘটনাটি 2016 প্রথম যে এপিসোডটা করেছিলাম আমরা রাজশাহীতে, সেখানে যিনি ঘটনাটি পাঠিয়েছিলেন তিনি কিন্তু এসেছিলেন। ওই যে একটা ঘটনা, ইনজামাম আল হক নাদিম, তিনি রাজশাহীর 2016 কথা এসেছিলেন। সেকেন্ড ঘটনায় যাচ্ছি, সেকেন্ড না, পরের ঘটনায় যাচ্ছি। রাসেল ভাই জানি ভালো আছেন। আমার ইউএসএ একটা ফ্রেন্ড আছে, আমি যে ঘটনাটি লিখছি এটা তার সাথে ঘটা। আমার বন্ধুর নাম ঈশান, ওদের অ্যাড্রেসটা আমার মনে থাকে না। যাই হোক, ওর বাবা ট্রান্সফার হয়ে বোস্টনে আসে। ওখানে ওদের একটা বাসা নেয়। বাসাটা খুবই সুন্দর, বড়, কিন্তু এত ভালোবাসা এত কম দামে পেয়ে তারা অনেক খুশি হয়। 2 দিন আগে অন্য শহর দিয়ে মালামাল গুছিয়ে আনতে ওদের 2 দিন পর বাসায় শিফট হয় এবং বসবাস শুরু করে। সো বাসা সুন্দর, বাট এভরিথিং ইন দ্যাট হাউস ওয়াজ স্ট্রেঞ্জ, অ্যাজ হি সেড। বাসার সব সিলিং ফ্যানের পাখা নিচের দিকে বাঁকানো, মনে হবে যেন গিয়েছে। সো একদিন নাকি ঈশান ওর রুমে শুয়ে ফোন ইউজ করছিল। ফোনের স্ক্রিনের মধ্যে পেছনের জিনিসের রিফ্লেকশন দেখা যায়। ও দেখলো যে কিছু একটা ওর মাথার পেছন থেকে চলে গেল। ওর সাথে সাথে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। সে আবার তার কাজে জড়িয়ে পড়ল, কিন্তু দুষ্টুমিতে ফোনের স্ক্রিন অফ করে সে যখন ফোনটা ডানে বামে ঘুরিয়ে দেখলো পেছনে কিছু আছে কিনা, কৌতূহল বশত সে ফোনটা উপরের দিকে ঘুরিয়ে দেখে কিছু একটা ফ্যানের সাথে চলছে। একটু খেয়াল করে দেখে, looked like a girl. সে ভয় পেয়ে যায়, বিছানা দিয়ে ওঠার সাহস হচ্ছিল না। তারপর সে দৌড়িয়ে তার মায়ের রুমে যায়, গিয়ে বলে I saw something. সে সব খুলে বলে। মা ওর কথা বিলিভ করলো এবং ওর মায়ের সাথেও নাকি এরকম হয়েছে এর আগে। ওর মা বাসার ওয়াশরুমে একটি আয়না খুঁজে পায়। আয়নাটি নাকি অনেক সুন্দর। আয়নার পেছনে লেখা ছিল ডিয়ানা। তার আয়নাটা পছন্দ হলো বলে সে আয়নাটা ইউজ করলো। একদিন ওর মা নাকি আয়নাটি ইউজ করছিল, তখন সেও দেখতে পেল কিছু একটা তার পেছন দিকে, জাস্ট লাইক এ শ্যাডো। তার পেছন দিকে জাস্ট ইন আ সেকেন্ড এই পাশ থেকে ও পাশে চলে গেল। সে ভাবলো হয়তো নেইবার্সদের বাচ্চারা খেলতে এসেছে। সে পরবর্তীতে আয়নার দিকে আবার তাকালো। সে দেখলো যে মেয়ে, দেখতে সুন্দর, টিনেজ। পিছনে না ফিরে সে মেয়েটিকে জিজ্ঞেস করলো, আর ইউ ফ্রম আওয়ার নেইবার? ইউ শুড নট কাম ইন উইদাউট নকিং। বলে সে লক্ষ্য করলো মেয়েটির গলায় সে লাল দাগ রাউন্ড করা এবং তার চোখ থেকে পানি পড়ছে। পেছনে ফিরতে ওয়াশরুমে সে ছাড়া আর কেউ নেই। দেখে তার হাত থেকে আয়নাটি পড়ে ভেঙে যায়। আয়নাটি ভেঙে যাওয়ার সাথে সাথে পুরো বাসায় চিৎকারের শব্দ শুরু হয়, তারপর কান্নার শব্দ। সে সময় বাসায় কেউ ছিল না। সে ভয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে চায়। রুমের দরজাটা একা একা অনেক জোরে বন্ধ হয়ে যায়। তখনই নাকি সে শুনতে পায় সামথিং ওয়াজ টেলিং ইন আ থিক ভয়েস, জাস্ট লিভ। তারপর ঈশান বাসায় এসে তার মাকে ওয়াশরুমে অজ্ঞান হয়ে অবস্থায় পায়। রাতে প্রতিবেশীরা এসে বাসায় এসে জিজ্ঞেস করে, ইজ এভরিথিং অলরাইট? উই হার্ড সামওয়ান স্ক্রিমিং দিস আফটারনুন। ঈশান এবার সত্যি ভয় পেয়ে যায়। এখন পর্যন্ত ব্যাপারটা ঈশান ও তার মায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে।
ওই দিন রাতেই সবাই জোর করে যে যার মতো ঘুমাচ্ছিল, হঠাৎ করেই একই সময় ঘুম ভেঙে যায় সবার। রুমে উঠে দেখতে পায় ফ্যানের সাথে একটি মেয়ে ঝুলছে, যাকে ঈশান এবং তার মা দেখেছে। কিন্তু এবার ঈশানের বাবার চোখেও বিষয়টি পড়ে। তার সাথে বাসায় চিৎকার শুরু হয়, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন। সবাই দৌড়ে ডাইনিং রুমে এসে দেখে আসে এবং বাকি রাতটা কেউ কারোর সাথে কোনো কথা বলে। সকালে তারা ভাবে একজন হুজুরকে ডাকবেন, কিন্তু মসজিদ তো অনেক দূরে এখান থেকে, তারা কিছু ঠিক করতে পারেন। দিন দিন বাসায় সমস্যা আরো বাড়তে থাকে। ঈশানের রুম থেকে বাজে গন্ধ আসা শুরু হয়। তারা সবাই টের পেত গন্ধটা। ঈশানের মা সারাদিন নামাজ কালামে ব্যস্ত হয়ে পড়েন। এই ঘটনাগুলো 3 দিন পর ঈশানের বাবার কাছে চার্চ থেকে একজন প্রিস্টকে বিশেষ অনুরোধ করার পর প্রিস্টটি বাসা দেখার জন্য রাজি হন। এসে তিনি একটি কথাই বলেন, সামথিং ব্যাড হ্যাপেন্ড হিয়ার, হোয়াট ওয়াজ নট সাপোজ টু বি। প্রতিটি রুমে যে একটি দরজা আটকে অন্য একটা ভাষায় কি যেন বলেন। ঈশানকে বারণ করা সত্ত্বেও নাকি দরজায় কান দিয়ে তিনি শোনেন। প্রতি রুমে প্রিস্ট ঢুকে কি জানি বলেন। সবশেষে ঢুকলেন ঈশানের রুমে। ঢুকেই কিছু বলার আগেই বিকট শব্দ হয়। প্রিস্ট দরজা খুলে প্রায় দৌড়ানোর মতো অবস্থায় চলে আসেন। প্রিস্ট বলেন, a girl died here in that room. She didn't hang herself. Some bad man did. You guys have to leave this place at first. As fast as you can. এবং তারপরে তিনি বলেন যে মানে তার ধর্ম অনুযায়ী সাহায্যের জন্য তিনি বলেন, এবং প্রিস্ট তারপরে চলে যান। যাওয়ার পরই ঈশান তার রুমের দরজাটি একটু খোলার চেষ্টা করে। লাইট নেই একটাও, সব ভেঙে পড়ে গেছে, সবকিছু ভাঙা তছনছ, এবং কোনায় অন্ধকার। ওখানে জামার একটি অংশ বের হয়ে আছে। সে দরজাটা একটু খুলতেই জামার অংশটা কোনার অন্ধকারে রুমে ঢুকে যায়। ঈশান ওখান থেকে দৌড়ে চলে যায়। ওই দিনটাও কেটে যায়। তারা 3 জন, ঈশানের বাবা, মা, ডাইনিং রুমে ফ্লোরে বিছানা করে ঘুমায়। সারা রাত অনেক আওয়াজ হয়, তারা কেউ ঘুমোতে পারে না। পরের দিন সকালে ওরা বাসা ছেড়ে দেয়। একটি হোটেলে এখন ওরা অবস্থান করছে। ওর বাবা তাদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করছে। ঈশান আমার ছোটবেলার বন্ধু। আমরা ক্লাস 8 পর্যন্ত একসঙ্গে ছিলাম। এখন 3 বছর হলো। সে আমাকে আয়ের মতো পুরো ঘটনাটা বলেছে। রাসেল ভাই, ঘটনাটি সত্যি ঘটেছে। বিশ্বাস করলে পড়ে শোনাবেন। আমি তাহমিদ, বরিশালে থাকি। আরো কিছু ঘটনা আমার জানা আছে, চেষ্টা করব পাঠানোর। এই ছিল ঘটনা। আশা করছি আপনাদেরও এই ঘটনা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তার আগে জানাই, আমাদেরকে SMS করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি, FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠাতে হবে 9840 নাম্বারে। আর দেখতে পাচ্ছি যারা এখনো পর্যন্ত শুনছেন, আমাদের সঙ্গে আছেন, তারা সবাই প্রশংসাই করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। ভিজিট করে দুটো পেজ এবং সেখানে লাইক দিন, কমেন্ট করুন এবং জানান কোন ঘটনা কেমন লাগছে। আমাদের ইমেল অ্যাড্রেস bhutfm@radio.furti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ এখানে ঘটনা পাঠান। জানান আপনি স্টুডিওতে আসতে পারবেন নাকি আপনার ঘটনা আমরা পড়ে শোনাবো। যদি আপনার স্টুডিও আছেন তাহলে তো মাশাআল্লাহ খুবই ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি সবুজ পাঠিয়েছেন তার নানার সাথে ঘটা একটি ঘটনা। চলুন শুনে আসি। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। লিখেছেন, হাই রাসেল ভাই, আমি সবুজ, আমি খুলনা থাকি। আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। অনেকদিন ধরেই ভাবছি যে আমার জানা ঘটনাগুলো ভূত এফএমে সেন্ড করব, কিন্তু করা হয় না। আজ লিখছি। আশা করছি আমার পাঠানো ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আমার দেখা কোনো এক্সপিরিয়েন্স নেই আসলে। আমার জানা কোনো ঘটনা, আসলে আমার জানা অনেক ঘটনা, অনেক ঘটনা তিনি জানেন, সেটা বোঝাতে চেয়েছেন। লিখছেন, আমার নানা একজন অনেক বড় কবিরাজ। তার মতো কবিরাজ এখন আছে বলে আমার মনে হয় না। তিনি দিন দুপুরে জিন হাজির করতে পারতেন। আসলে নানাকে নিয়ে অনেক ঘটনা আছে। নানা ছাড়াও আমাদের গ্রামে অনেক ঘটনা আছে, যেগুলো আমি পরে আস্তে আস্তে জানাবো। আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়াতে। আমাদের আগের বাসা নিয়েও ঘটনা আছে। এখন আমি মাঝে মাঝে ভূত এফএম ঘটনাগুলো সেন্ড করব। তো আজকে যে ঘটনাটি বলছি, আশা করছি যে পড়ে শোনাবেন। প্রায় 27-28 বছর আগের কথা। তখন আমার আব্বু বেশ ইয়াং ছিলেন, বিয়ে হয়নি।
তা বলে রাখা ভালো যে আমার নানা এবং দাদা তারা ছিলেন আপন ভাই। তারা গ্রামের জমিদার ছিলেন। পাশাপাশি বাড়ি দুই ভাইয়ের অনেক বড় বংশ তাদের। তাদের অনেক জমি জায়গা ছিল এবং তো এবার ঘটনায় চলে যাচ্ছি। ক্ষেতে পানি দেবার জন্য মেশিন রাখা হতো। মাঠের এক জায়গায় একটা ঘর ছিল সেই সময় নানার, এবং সেখানে রাতে পাহারা দেবার জন্য মানে কাউকে না কাউকে থাকতে হতো। নানার সেই মেশিনের ঘরে নানার দূর সম্পর্কের এক চাচাতো ভাই গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। অনেক বড় মাঠ ছিল সেটি, এবং মেশিনের ঘরটাও বেশ বড় ছিল। এই সুইসাইড করার পর থেকে ওই মাঠে দিন দুপুরে কেউ গেলেও ভয় পেত এবং কিছু না কিছু দেখতো। অনেকের গায়ে ঢিল লাগতো, বাট কোথা থেকে ঢিল আসছে সেটা দেখা যেত না। আর রাতে নাকি সেই লোকটাকে দেখা যেত, অনেকে দেখেছে। তো সুইসাইড করার পর লোকটা লাশ যখন পুলিশের অফিস থেকে আনা হচ্ছিল, তখন ভ্যানওয়ালারা ভ্যানের চাকার মানে তাদের চাকাটা চলছিল না, সবকিছু ঠিক থাকার পরও, এবং ভ্যানওয়ালা সেটা এবং সাথে একটা চৌকিদারও ছিল, তারা দুইজন মিলে ভ্যান থেকে নেমে যখন দেখলো যে সব ঠিক আছে, তখন আবার ভ্যান চালাতে গেলেন ভ্যানওয়ালা। কিন্তু তারপর ভ্যান এক জায়গায় দাঁড়িয়ে আছে। চৌকিদার ভ্যান ঠেলা দিলেন এবং তাতেও হলো না। তারা অনেক ভয় পেল এবং দেখলো যে লাশটা বসে পড়েছে। চৌকিদার লাশটাকে অনেক শোয়ানোর চেষ্টা করলেন, বাট পারলেন না। যতবার শোয়ান ততবার বসে যায়। তারা দুজন যতটুকু পারেন সূরা পড়তে লাগলেন এবং দেখতে লাগলেন যে কি হয়। তারা অনেক ভয় পেতে লাগলেন এবং সূরা পড়ার পর ভ্যান চললো। সূরা পড়া থামলে আবার ভ্যান আটকে যাচ্ছিল। অনেক কষ্টে তারা লাশ নিয়ে পৌঁছান। এরপর ওই মেশিন ঘরটা সেখানে একটার পর একটা ঘটনা হতে থাকে। মেশিনের ওই ঘরটাতে রাতে পাহারা দেয়া বন্ধ হয়ে যায়, তাই নানা মেশিনের ঘর থেকে অল্প কিছু দূরেই আর একটা ঘর বানালেন। একদিন রাতে নানা আমার এক চাচাকে এবং ছোট মামাকে বললেন যে রাতে তোরা দুই ভাই ওই ঘরে গিয়ে থাক। তো যেটা হলো সেটা হচ্ছে কারণ হচ্ছে এই কারণটা ছিল এই জন্য যে ডাকাতের ভয় ছিল ওখানে, এবং তখন আবার মাঠের ফসল কেটে নেবার মতো ঘটনা ঘটাতো এই ডাকাতেরা। তো আমার আঙ্কেল এবং আমার ছোট মামা থাকতে গেলেন সেই নতুন ঘরটাতে। যাওয়ার পর তারা ওখানে কিছুক্ষণ গল্প করলেন, তারপর ঘুমিয়ে গেলেন। সেদিন চাঁদের আলো ছিল। অনেক রাত্রে আমার মামা একটা ভয়েস শুনতে পেলেন। আঙ্কেলের ঘুম ভাঙেনি। মামা খেয়াল করতে লাগলেন যে ভয়েসটা আসলে কিসের। তিনি শুনতে পেলেন যে এক অদ্ভুত ভয়েসে নাকে নাকে কেউ যেন বলছে যে তোরা চলে যা। মামা ভাবলেন যে যিনি নিশ্চয়ই ডাকাত এসেছে, এই ভেবে তিনি আঙ্কেলকে ডাকলেন এবং আস্তে আস্তে ভাই ওঠো, তাড়াতাড়ি ওঠো এই বলে তিনি তাদেরকে ঘুম থেকে জাগালেন এবং চমকে তাকালেন। তারা বললেন যে কি হয়েছে। মামা সব বললেন এবং তারা আবারও সেই ভয়েসটা শুনতে পেলেন, তোরা চলে যা। আঙ্কেল খুব ভয় পেলেন, কারণ তিনি ছিলেন ভীতু। তারা এবার সেই ভয়েসের সাথে ঝড়ের সাউন্ড পেতে লাগলেন। মনে হচ্ছিল যে বাইরে খুব বাতাস উঠেছে। এই অবস্থায় ওনারা দুজনই ভয়ে শেষ। মামা বলল যে ভাই আজকে আর যান নিয়ে বাঁচতে হবে না, মানে যদি যান বাঁচাতে চাও তাহলে পালাতে হবে। তো বাইরে না গেলে আরো বিপদ হতে পারে। এই ভেবে তারা দুইজনের ভালোভাবে হাত ধরে দৌড়িয়ে দরজা খুললেন এবং আস্তে আস্তে দরজা খুলে ফেললেন এবং খুব বাতাস হচ্ছে। তারা দুজন আস্তে আস্তে বাইরে আসলেন এবং যা দেখলেন তা তাদের সারা জীবন ভোলার মতো নয়। তারা দেখলেন যে চাঁদের আলোয় স্পষ্ট দেখলেন যে ঘরের এক পাশে মাঠে দাঁড়িয়ে আছে সেই সুইসাইড করা লোকটি। মনে হচ্ছিল যে সে ভাসছে। তার গলায় দড়ি দেখা যাচ্ছিল, কারণ তিনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিলেন। এ দেখে মামা আঙ্কেলের হাতটা ধরে বলল যে ভাই যান বাঁচাও। এই বলে দৌড় দিলেন তারা, এবং মামা দৌড়াতে পারছিল না। কিছুটা তারা যেতে পেরেছিলেন এবং তারপরে সে আর যেতে পারছিল না। খুবই খারাপ অবস্থা হয়ে গেছিল তার। কিছু দূর যাওয়ার পর আঙ্কেল ক্ষেতের পাশে পড়ে গেলেন এবং মামা আঙ্কেলকে তুলতে না পেরে নিচে দৌড় দিলেন। আঙ্কেল অজ্ঞান হয়ে গেলেন এবং মামাকে অনেক কষ্টে বাড়ির সীমানায় পা রেখে একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন। নানা চলে এলো এবং জিজ্ঞেস করলো কি হয়েছে। মামা কোনো কথা বলতে পারছিল না, তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছিল না। নানা সবাইকে ডাকলেন। সবাই ভাবলো যে মনে হয় যে সামাদ, অর্থাৎ তার আঙ্কেল আর কি, সামাদকে কেউ মেরেছে।
মামা শুধু মাঠে মামা শুধু মাঠে যেতে বলছিল হাত দিয়ে, মানে ইশারায় মাঠটা দেখাচ্ছিল। তো নানা এক ডাকে তাদের বাড়ির সবাইকে দিকে তুললেন এবং বললেন যে চলো। সবাই মিলে বাইরে চলে গেল এবং মাঠে গিয়ে তারা নিয়ে এলো আঙ্কেলকে। সেই রাতে তারা দুজন আর কোনো কথা বলেনি, নানা তাদের সুস্থ করলেন। সকালে তারা সব বলল। এই ছিল ঘটনা, এবং এখন পর্যন্ত এই জায়গায় এরকম খারাপ ঘটনা অনেক ঘটেছে। Bhoot FM. ওয়েলকাম ব্যাক। 24/12/11 এই দিন রাজশাহী থেকে সাদ একটা ঘটনা পাঠানো, তার মায়ের সাথে ঘটা ঘটনা। সাদ তখন ভূতের সঙ্গে লুকিয়ে লুকিয়ে শুনতেন। এখন নিশ্চয়ই আর কষ্ট করে সাদকে ভূতের শুনতে হয় না। সাদ কেমন আছেন, কি খবর আপনার? নতুন ঘটনা। তিনি লিখেছেন যে রাসেল ভাইয়া কেমন আছেন, আমি নিয়মিত ভূত এফএম শুনি, কিন্তু লুকিয়ে লুকিয়ে শুনতে হয়, কারণ আম্মু শুনতে দেয় না, ভয় পাব বলে। আমি প্রতি স্যাটারডে সকালে আম্মুকে রাতের ঘটনাগুলি বলি। একদিন আমি আম্মুকে বললাম যে আম্মু, সবারই তো এই বিষয়ে কোনো না কোনো এক্সপিরিয়েন্স আছে, তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই? আম্মু বলল আছে। তাই আজকে আমি আপনাদের সাথে আম্মুর একটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। সালটা ছিল 1984। আম্মু তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এবং আম্মু অনেক রাত জেগে পড়াশোনা করত। একদিন অনেক রাতে আম্মু শুতে গেল। ঘটনার শুরুর আগে বলে নেই, আম্মু আর আমার খালামণি একসাথে ঘুমাতো, আর আমার ছোট মামা আম্মুদের পাশে আর একটা বিছানায় ঘুমাতো। আম্মুদের বাসা অনেকটা আগের দিনের পোড়া বাড়িগুলোর মতন ছিল, আর একটা ঘর থেকে আরেকটা ঘরের ডিস্টেন্স অনেক বেশি ছিল। বিরাট বিরাট দরজা জানালা ছিল। তো সেই রাতে আম্মু পড়া শেষ করে মাত্র শুয়েছে, হঠাৎ জানালা দিয়ে আম্মু চমকে উঠলো। মনে হলো যেন কিছু একটা জানালা দিয়ে ঢুকলো, কিন্তু আম্মু কোনো কথা বলল না। হঠাৎ ঘরে ফুটস্টেপের শব্দ হলো। আম্মু ভাবলো মনে হয় বাসায় চোর ঢুকেছে। আশ্চর্য রকম ভাবে রুমের ভেতরটা কেমন জানি থমথমে হয়ে গেল। আজব একটা স্মেল আসছিল। আস্তে আস্তে মনে হলো স্টেপটা আম্মুর দিকে আসছে। আম্মু চিত হয়ে শুয়েছিল। হঠাৎ আম্মু বুঝলো অনেক বড় কিছু একটা আম্মুর খাটের পাশে মশারির বাইরে দাঁড়িয়ে আছে, এবং মশারির মধ্য দিয়ে হাত বাড়ানো, এবং সে হাতটি ধীরে ধীরে তার আম্মুর গলার দিকে আসছে। এমন একটা মুহূর্ত আসলো, আম্মুর গলা প্রায় স্পর্শ করে ফেলছে। আস্তে আস্তে চোখ বন্ধ করে গলার কাছে হাত কেউ যদি নিয়ে আসে তাহলে যে অনুভূতি হয়, সেই একই অনুভূতি হচ্ছিল। আম্মু জোরে একটা চিৎকার দিয়ে উঠলো, জোরে একটা চিৎকার দিয়ে পাশে ফিরে যায়, আর আমার মামাকে লাইটটা জ্বালাতে বলে। তখন আম্মুর মনে হয় কি যেন প্রায় উড়ে জানালা দিয়ে বাইরে চলে গেল, কিন্তু জানালা ও দরজা দুটাই তখন বন্ধ ছিল। আমার মামা আর খালামণি অনেক ছোট থেকে আম্মু তাদের সেই রাতে কিছু বলেনি, যাতে ছোট থাকায়, মানে মামা এবং খালা ছোট থাকায় সেই রাতে তাদের কিছু বলা হয়নি, যাতে তারা ভয় না পায়। আম্মুর আরো অনেক এক্সপিরিয়েন্স আছে এবং সেগুলো আমি একে একে পাঠাবো, এটাই বলেছেন তিনি। সো এই ছিল ঘটনা। The night comes alive with Kramin Falls. সবসময় রেডিও ফুর্তি 8.4 FM। আমি রাসেল আছি সাথে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night. দু 2011 সালের শেষ ঘটনাটি আমরা পড়েছিলাম 31/12/2011-তে, এবং শুরুর দিকে পড়েছিলাম। চট্টগ্রাম থেকে একটি ঘটনা পাঠিয়েছিলেন বাবুল নামের একজন ড্রাইভারের ঘটনা এটি, এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি ঘটনাটি। সেটা আমাদের একজন লিসনার আমাদেরকে পাঠিয়েছেন যে ভূত এফএমের সেকেন্ড এপিসোড থেকে আমি নিয়মিত শ্রোতা। আমি চিটাগং এর শিপিং লাইনের ম্যানেজার হিসেবে কাজ করছি, এবং আমার দেশের বাড়ি কুমিল্লা জেলার সদর উপজেলার পালপাড়া গ্রামে,
এবং আমি যে ঘটনাটা বলছি সেটা আমার গ্রামের এক ট্রাক ড্রাইভারের মুখ থেকে শোনা। তার নাম বাবুল এবং তিনি এখন জীবিত আছেন। এই ঘটনাটা তার বাস্তব এক্সপেরিয়েন্স। সো আমি সেই বাবুল ভাইয়ের ঘটনাটা আমি বলছি। আমি জানি না যে আপনাদের কতটুকু বিশ্বাস হবে। আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে এই ঘটনাটা। শুনে দেখুন। ঘটনাটা 1986 কি 87 সালের। আমি বাবুল ভাইয়ের যেভাবে আমাকে বলেছিলেন সেইভাবেই বলছি। আমি তখন ট্রাকের হেল্পার। একদিন আমি ও আমার ট্রাকের ড্রাইভার কালু ট্রাক নিয়ে চিটাগং থেকে কক্সবাজার ভাড়া নিয়ে গেলাম। কক্সবাজার শহরে মাল আনলোড করে খালি ট্রাক নিয়ে আমরা চিটাগং এ ফিরছিলাম। পথে আমিরাবাদ নামের একটা জায়গায় পৌঁছালে কিছু লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আমাদের ট্রাক থামানোর জন্য সংকেত দেয়। আমরা গাড়ি থামালাম এবং তারা বলল, ভাই, আমরা একটা দাওয়াতে আসছিলাম, আমাদের সাথে একজন লোক মারা গেছে, আমাদের বাড়ি কক্সবাজারের রামুর 2 কিলোমিটার আগে, ওখানে নিয়ে চলেন, আমরা ভাড়া দিয়ে দেব ঠিক মতন। তারা 3,000 টাকা ভাড়া দিতে চাইলো। এখানে বলে রাখা দরকার যে 2 রকমের ভাড়া নেওয়া নিষেধ ছিল মালিকের। 1, মাদক, 2, লাশ। আমার ড্রাইভার কালু মালিকের নিষেধের কথা স্মরণ করিয়ে দিলাম আমি, এবং লাশের ভাড়া নিতে নিষেধ করলাম। বললাম যে মালিক জানলে চাকরি যাবে। কিন্তু কালু ড্রাইভার বলল যে 3,000 টাকা ভাড়া, 2 জন 50-50 নেব, মালিক জানবে না। কিছু জিজ্ঞেস করলেও বলবো যে পথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। আমি শেষ পর্যন্ত কালু ড্রাইভারের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। লাশের সাথে 4 জন লোক উঠল ট্রাকের পেছনের বডিতে। রামুর 2 কিলোমিটার আগে, জায়গাটার নাম আমার মনে নাই, যেখানে লোকগুলোর বাড়ি, এবং তার 1 কিলোমিটার আগে একটা ছোট বাজারে পৌঁছানোর পর লাশের সাথে থাকা লোকগুলো গাড়ি থামাতে বলল। তখন এশার নামাজের আজান হচ্ছিল। লাশের জন্য কাফনের কাপড় এবং আনুষঙ্গিক জিনিস কিনবে বলে তারা 4 জন নেমে বাজারের ভেতর ঢুকলো। ড্রাইভার কালু এই ফাঁকে 1 কাপ চা খাবে বলে নেমে রাস্তার ওপারে গেল। গাড়িতে আমি একা বসে রইলাম। পেছনে লাশ রেখে আমার সামনে বসে থাকতে খুব অস্বস্তি হচ্ছিল। হঠাৎ গাড়িটা প্রচন্ড জোরে কেঁপে উঠল। গাড়ি দাঁড়ানো অবস্থায় যদি একটা বিড়ালও ওঠে, ড্রাইভার বা হেল্পার সেটা বুঝতে পারে। আমি খুব ভয় পেলাম, কিন্তু পেছনে ফিরলাম না। ড্রাইভার কালুকে দেখতে পাচ্ছিলাম রাস্তার অপর পারে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে সে চা খাচ্ছিল। কিন্তু আমার নড়ার শক্তি রইল না, মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে লাশের সাথে থাকা 4 জন লোক কাফনের কাপড় ও অন্যান্য জিনিস নিয়ে এসে পেছনে উঠল এবং দেখল গাড়িতে লাশ নেই। তাদের চিৎকার চেঁচামেচিতে বাজারের লোকজন এসে জড়ো হলো। সবাই লাশ খুঁজতে লাগলো, কিন্তু লাশ তো আর পাওয়া যায় না। কেউ একজন একটা 2 ব্যাটারির লাইট এনে কৌতূহল বসে আশেপাশের বড় গাছগুলোর দিকে লাইট মেরে দেখতে লাগলো। হঠাৎ একটা বিশাল গাছের একদম মানে ভি শেপ টাইপের একটা গাছ, সেই গাছের ডালের মাঝখানে লাশটা দেখা গেল। মনে হলো কেউ খুব সযত্নে ব্যালেন্স করে সেই লাশটাকে ওখানে রেখে দিয়েছে। গাছের মধ্যে লাশটা লম্বালম্বি ভাবে শোয়ানো ছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে বাজারের অধিকাংশ লোক বাজার ছেড়ে ভয়ে চলে গেল। অল্প কিছু সাহসী লোক রয়ে গেল। বাজারের মসজিদের ইমাম সাহেবকে খবর দিয়ে আনা হলো। ড্রাইভার কালু খুব সাহসী লোক ছিল। সে নিজেই গাছে উঠে লাশ নামানোর কথা বলল, কিন্তু ইমাম সাহেব নিষেধ করলেন। ইমাম সাহেব আরো 2-3 জন হুজুরকে খবর দিয়ে আনলেন। যে গাছে লাশটা ছিল সেই গাছের নিচে ইমাম সাহেব ও বাকি হুজুররা দোয়া দুরুদ পড়তে লাগলেন। অনেকক্ষণ দোয়া দুরুদ পড়ার পর হঠাৎ গাছে প্রচন্ড ঝড় শুরু হলো। একসময় ঝড় থেমে গেল এবং আস্তে আস্তে লাশটা মনে হলো যে শূন্যে ভাসতে ভাসতে নিচে নেমে আসলো। ইমাম সাহেব কিছু দোয়া দুরুদ পড়ে লাশের ওপর পানি ছিটিয়ে দিলেন। তারপর লাশটাকে ট্রাকে উঠানো হলো এবং ইমাম সাহেব লাশের চারদিকে 4টা তাবিজ বেঁধে দিলেন এবং বললেন, আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে যেতে হবে, 1 মুহূর্তের জন্য জিকির বন্ধ করা যাবে না। এরপর আমরা উজু করে আল্লাহর নাম নিয়ে জিকির করতে করতে ঘটনাস্থলে পৌঁছলাম। আর কোনো সমস্যা হয়নি। Good FM.
ইয়েস, ভূত এফএম শুনছেন আপনারা এবং সবসময় আছেন রেডিও ফুর্তির সাথে। আমি রাসেল আছি আপনাদের সাথে। অ্যান্ড দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণ ফোন। আমরা আরো একটা অডিও ক্লিপে যাব। স্টে টিউন। হ্যালো ভাইয়া, আমি সীমান্ত বলছি। আশা করি সবাই ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো দলে থাকেন। আমি কালীগঞ্জ জেলা থেকে বলছি। আমি আপনাদের অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। তো আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা সংক্ষিপ্ত সেদিন আমার বোনের চিকিৎসার জন্য আমার পরিবারের সবাই ঢাকা যায়। এটা 1.5 বছর আগের ঘটনা। সেদিন বাসায় আমি একাই ছিলাম। আর একটু বলে রাখা ভালো যে আমাদের বাসায় একটি অবয়ব দেখা যায়। সেটা অন্য কেউ দেখেছে না জানি না, তবে সেটা আমি প্রায় লক্ষ্য করি। সেটা ঠিক দুপুরে নয়তো মাঝরাতে। অবয়বটা এমন যে কেউ কোনো কাজ বা এমন কোনো কাজের সাথে জড়িত বা এমন একটা অবয়বে দেখা যায়, যেটা দেখা যাচ্ছে কেউ খাচ্ছে বা কিছু নিয়ে নাড়াচাড়া করছে, এমন একটা অবয়ব দেওয়ালে ছায়া দেখা যায়। এটা মাঝরাতেও যখন বাথরুমে যাওয়ার সময় আমি এটা খেয়াল করেছি, তবে এটা আমি কাউকে বলিনি। তো সেদিন আমার আব্বা আম্মা সবাই ঢাকায়, আমি বাসায় একা। আমি ঘুমাচ্ছিলাম, একটু সময় আমাকে মনে হলো যে আমার আম্মু ডাকলো, ডেকে বললো, বাবা আমার চাটা দিয়েছি, চাটা খেয়ে নাও, পড়তে যেতে হবে। তো আমি স্বাভাবিকভাবে নিলাম। আমি তখন এমনটাও সেন্স নেই যে আসলে যে আমার বাবা মা মানে কেউই বাসায় নেই, কিন্তু এটা কে করলো। আর সেকেন্ডলি আমি চাটাও খেলাম, তখন আমি পড়তে যাবো প্রাইভেটটা 6টার সময়, পরে 6টা, কিন্তু আমাকে বেশিটা 3টের সময়। তো আমি ঠিক আছে আমি গুছিয়ে যাবো, তখন ঘড়ি থেকে রাত 3টা। আমার আম্মা তো বাসায় নাই, আমি কাকে ডাকবো? চা কে দিল, আমাকে ডাকলো কে? তো এই না আমি একটু ভয় পেয়ে গেলাম। তো আম্মা মানে একটা কবিরাজের কাছে গেলাম। উনি বললেন যে সমস্যাটা এমন যে এটা মানে কারো অপকারও করে না বা উপকারও করে না, তো সাময়িকভাবে মানুষকে নাস্তানাবুদ করার মাধ্যমে সে মজা নেয়। তো বিষয়টা আমি বুঝতেও পারলাম না যে আসলে বিষয়টা কি। আসলে এই অবয়বটা আমি মিনিমাম 1 বছর ধরে দেখছি, এবং লাস্ট যেদিন আমি অবয়বটা দেখি সেটা ছিল আমি ভিডিও গেমস খেলছিলাম। তো আমি খেয়াল করলাম যে মনিটর ওই পাশে একজনের ছায়া, কিন্তু আমার পিছনে দেখি পড়ছে। যদি কেউ পিছনে থেকে আমার গেম খেলা বা এগুলো দেখে, তাহলে তার ছায়াটা পড়বে, এমন অবস্থায় সেদিন আমি ভয় পেয়ে যাই। এর থেকে আমি স্বাভাবিকভাবে সব কার্যকলাপগুলো বন্ধ করে দিই এবং কোনো কাজে মন ভরাতে পারছিলাম না, কারণ বিভিন্ন সময় পড়ার সময় দেখলাম যে পড়ার পাশে একটা ছায়া দেখা যাচ্ছে। সব বিষয়টা আমি বুঝতে পারছি না, যদি তার মধ্যে সমাধান থাকে আমার একটু হেল্প করবেন। আসলে এই ছিল আমার ঘটনা। আমার কাছে আমার পরিবারের আরো কি যে ঘটনা আছে, যেটা আমার পক্ষে এখন বলা সম্ভব হচ্ছে না, তবে আমি হচ্ছে শীঘ্রই সেটা বলবো, আশা করি। আমাদের সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। এবার কেমন লাগলো জানি না, আশা করছি যে ভালো লেগেছে। এবং আহ, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এরপর আর কোনো কথা চলে না। যে খবরগুলো শুনলাম আজকে এইটা দিয়েই শেষ করতে চাই। আশা করছি আজকের ভূতাশ্রম আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক স্পেশাল লেগেছে। আশা করছি আবারও এরকম এপিসোড নিয়ে ফিরে আসবো। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাবেন এবং জানিয়ে আমাদের SMS করবেন। আর আপনাদের SMS এর অপেক্ষায় থাকবো, আপনাদের ফেসবুক আপনারা লিখবেন সে অপেক্ষায় থাকবো, এবং আপনাদের ইমেইলের অপেক্ষায় থাকবো। আমাদের ফেসবুক অ্যাড্রেস আরেকবার বলে দিচ্ছি, www.facebook.com/radio.futsi and www.facebook.com/bhutfm.russell। অনেক পড়তে হয়েছে আজকে, টায়ার্ড, গলার অবস্থাও বেশ খারাপ। শেষ করতে হচ্ছে, কথা হবে আবারও আগামী শুক্রবারে। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস bhutfm@radiofutsi.fm। স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTFM@radiofutsi.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দেশের বাইরে যারা আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, এবং অডিও ক্লিপটি ইমেল করে দিবেন অবশ্যই। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।